সো কন্টেন্ট রাইটিং এসেনশিয়ালস কি কি জিনিস দিয়ে আমরা কন্টেন্ট রাইটিং করব, রাইটিং করার প্রস্তুতিগুলো কি কি হবে। নাম্বার 1, রিড এভরিডে। মানে আপনি যতটুকু আসলে পড়বেন দেখবেন আসলে ওই পরিমাণে লিখতে পারছেন। সো আপনি যদি চান আপনি আপনি অনেক ভালো লিখতে চান তাহলে আপনাকে অনেক বেশি পড়তে হবে। আপনি যদি অনেক ভালো বলতে চান তাহলে আপনাকে অনেক ভালো শুনতে হবে। আমি যতটুকুই ভালো বলি, আমি একসময় এত ভালো হয়তো বলতাম না, যতটুকুই বলি এখনো একদম সুপার লেভেলে ভালো বলি না, বাট এই বলার পেছনে মেইন ভূমিকা পালন করে হচ্ছে আমি অনেক বেশি শুনি, অনেক বেশি ইন্টারন্যাশনাল ট্রেনিং করি, এক্সপার্টরা কীভাবে জিনিসগুলো ডেসক্রাইব করে বোঝার চেষ্টা করি। ওই কারণে আমার মধ্যে একটা বলার একটা এক্সপার্টিজ দিন দিন গ্রো করতেছে। সো কন্টেন্ট রাইটিং করতে গেলে ভালো ভালো কন্টেন্ট আপনাকে দেখতে হবে। ভালো ভালো, যেহেতু কন্টেন্ট রাইটিং মানেই কবি সাহিত্যিকদের মতো সাহিত্য রচনা না, কন্টেন্ট বা কপি রাইটিং যেহেতু কবিতা লিখা না, উপন্যাস লিখা না, গল্প লিখা না, বাট এটা উপন্যাস কবিতা গল্পের চেয়েও অনেক ক্ষেত্রে মানে ভ্যালুয়েবল, অনেক ডিফারেন্ট ওয়েতে লিখতে হয়। এজন্য আপনি যেটা করবেন এই রিলেটেড, যেমন এতদিন আমরা কি করতাম, এই কোর্সের পরে আমি মনে করি আপনাদের একটা অভ্যাস গ্রো হবে। এই অভ্যাসটা হচ্ছে আপনারা প্রচুর দেখবেন বিজ্ঞাপন, দেখবেন কন্টেন্ট। আমি দেখবেন রাস্তায় ওই যে কবিরাজদের বক্তব্য শুনি, আমি যদি বাইরে দেখি যে কেউ কোনো ক্যানভাসাররা ক্যানভাস করতেছে, আমি বোঝার চেষ্টা করি তার কন্টেন্ট মেরিটটা কি বলতেছে, এবং দারুণ দারুণ কিছু আপনি রাস্তাঘাট থেকে শিখতে পারবেন, বিলিভ মি অর নট। এবং ওইখান থেকে কন্টেন্ট এনে আপনি দেখবেন আপনার জায়গাতে ইউজ করতে পারছেন। সো রিড এভরিডে। আপনার রেলিভেন্স ফিল্ডের কন্টেন্টগুলো বা রেলিভেন্স ফিল্ডের বাইরেও আপনি চাইলে মানে আরও মানুষদের কন্টেন্ট দেখতে পারেন, ভালো ভালো কন্টেন্ট নিয়মিত দেখবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্রেন অ্যান্ড মেমোরি প্রোগ্রামড হয়ে গেছে। হ্যাঁ, এমন হইতে পারে যে আপনার বিজনেসে কন্টেন্ট রাইটিংয়ের দায়িত্বটা আপনার না, আপনার টিম মেম্বার আছে, তাহলে তাদেরকে সাজেস্ট করবেন এই ওয়েতে জিনিসগুলো যাতে তারা করে। অ্যান্ড স্টাডি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি, আপনার ওয়ার্ড স্টক লাগবে কন্টেন্ট লিখতে গেলে। আপনি যদি বাংলায় কন্টেন্ট লিখেন তাহলে বাংলার সাধারণ শব্দগুলো, প্রতি শব্দগুলো, এগুলো সম্বন্ধে একটা ভালো দখল আপনার লাগবে। বাংলা একটা ডিকশনারি কিনে নেবেন অথবা প্রতি শব্দ নিয়ে একটু পড়াশোনা করবেন, বাংলা কথা, তারপরে বাংলার বিভিন্ন প্রবাদ বাক্যগুলো, বিভিন্ন কবিতার পরিচিত লাইনগুলা, এগুলো একটু স্টাডি করবেন এবং ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন যে কিভাবে জিনিসটাকে সোজা মানে সিম্পলিফাই করে উঠানো যায়। তারপর আন্ডারস্ট্যান্ডিং অডিয়েন্স, এটা অনেকবার বলে ফেলছি, এখানে আর এটা নিয়ে বলবো না, যে অডিয়েন্সকে বুঝতে হবে। তারপর রাইট এভরিডে, এবং আপনার এইখানে মনে রাখবেন যে কন্টেন্ট রাইটিংয়ের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনাকে এভরিডে, যত ব্যস্তই থাকেন 2 লাইন হলেও লেখেন। তাহলে কি হবে, এই লেখার অভ্যাসটা তৈরি হলে একসময় দেখবেন যে আপনি ভালো লিখছেন। তারপরে কিপ আ জার্নাল। আপনি জার্নাল বলতে এটা সবসময় খাতা নিয়ে ঘুরবেন, নোটবুক নিয়ে ঘুরবেন, ব্যাপারটা ঘুরবেন এমন না। আপনাকে মোবাইলে একটা সেগমেন্ট খুলে রাখবেন, গুগল নোটস বা ট্রিয়েলো অথবা সামথিং, যেখানে কোনো একটা ভালো জিনিস, কোনো একটা কপি একটা বিলবোর্ডের মধ্যে পড়ছেন, ভালো লাগছে, নোট করে রাখেন। কোনো একটা আইডিয়া মাথায় চলে আসছে, নোট করে রাখেন। কারণ সবসময় কিন্তু আইডিয়া মাথায় আসবে না, মানে আইডিয়া এক এক সময় আসে এবং এটা এক এক মানুষের জন্য এক এক সময়। যেমন আইনস্টাইনকে জিজ্ঞেস করছে যে সবচেয়ে বেশি আইডিয়া ক্রিয়েশন তার কখন হইতো, সে বলতো আমি যখন শেপ করতাম। তো এটা অনেকের ক্ষেত্রে, আবার অনেকের গোসল করার সময় অনেক আইডিয়া আসে, অনেকে টয়লেটে বসে আইডিয়া, অনেকে ঘুমের সময় আসে, অনেকে সকালবেলা ভালো ভালো আইডিয়া আসে, অনেকে আবার রাতে আসে। সো আপনি এই মোমেন্টটা খুঁজে বের করবেন। এই মোমেন্টের বাইরেও বিভিন্ন সময় আপনার মাথায় ভালো ভালো আইডিয়া রাখে। যেমন আমি যেটা করি, আমার পার্সোনালটা বলি, আমি ধরেন 2030 সালে আমার যেই বইটা বেরোবে, 2030-এ, এখন মাত্র 23, আমি ওই 30 সালের বইয়েরও প্ল্যানিং করা, বইয়ের কন্টেন্ট এবং কপি অনুযায়ী আমি একটা সাজানো শুরু করে দিছি। কেন? কারণ মাথায় ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া আসে। আমি আরও 10টা বইয়ের প্ল্যানিং রেডি করে রাখছি। এখন যখন যেই বই রিলেটেড আইডিয়া আমার মাথায় আসে, ওই বই রিলেটেড যে নোটস, ওইখানে আমি ওইটা পিক করে রেখে দিই, ওইটা জাস্ট মাথা থেকে ওইখানে লিখে রেখে দিই। তাতে কি হয়, যেই দিন আমি ওই বইটা লেখা ধরবো, আমি দেখবো যে অনেকগুলো আইডিয়া অলরেডি জেনারেট করা আছে। এখন জিনিসটাই যে বিজনেস ব্লুপ্রিন্ট, আমি কিন্তু প্রায় 5-7 বছর ব্যাপী মানে আইডিয়া জমাইছি। জমানোর পরে আমি 3 বছর এটাতে ফোকাস করছি, লাস্টে আমি লিখে ফেলছি 3 মাসে। সো জিনিসটা কিন্তু এইভাবে ওয়ার্ক করে, যে কোনো জিনিস ভালো লাগছে লিখে রাখেন, একটা সেগমেন্টে জমায় রাখেন, দেখবেন যে এক সময় এটা আপনাকে হেল্প করবে। সো বিকাম এ বেটার লিসনার। আপনাকে ভালো লিখতে হলে, ভালো নলেজ নিতে হলে শুনতে হবে, এবং আমরা হোপ করি যে আপনারা অলরেডি ভালো লিসনার, না হলে আমার এই লম্বা সময়ে 3 ঘন্টা 4 ঘন্টার লেকচার একটা না শুনতে পারতেন না। তারপর হচ্ছে ফাইন্ড এ মডেল টু ফলো। ফাইন্ড এ মডেল বলতে আপনি কারো লেখা কপি করবেন না, বাট আপনি একটা মডেল খুঁজে বের করবেন যে আমি এরকম হতে চাই, আমার ব্র্যান্ডটাকে ওই ব্র্যান্ডের মতো বানাতে চাই, ওরকম আর কি টাইপ ফলো করতে চাই।
তাহলে ওরকম কয়েকটা, যে আমি ডাবের মতো করে একটা ব্র্যান্ড বানাইতে চাই, তাহলে এটাকে মডেল বানালে ওদের মতো করে জিনিসগুলোকে আপনার মতো ডিফারেন্ট ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করবেন। তারপরে বি বোর্ড অ্যান্ড টেক এ ব্রেক। লিখতে গেলে অনেক সময় বোর হবেন বা লেখা আসতে চাবে না, কন্টেন্ট আসতে থাকবে না, প্ল্যান আসতে পারবে না, তখন সিম্পল যেটা করতে পারেন, ব্রেক বলতে একদম এক সপ্তাহ ট্যুরে চলে যাও এরকম না, আপনি ব্রিদিং নেন, আপনি হয়তো সাময়িক একটু ঘুরে আসেন, দেখবেন যে আপনার মুডটা চলে আসতেছে। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, আমাদের একটা বড় সমস্যার নাম হচ্ছে মুড। কেন? কারণ আমরা মুড আসুক তারপরে কাজ করবো এরকম একটা সিনড্রোমে ভুগি। কিন্তু মুড কিন্তু আসলে কোনোদিনও আসবে না, মুড জোর করে আনাইতে হয়। আপনি পড়তে ইচ্ছা হইতেছে না, জোর করেন, পুশ করেন, পড়া শুরু করে দেন, দেখবেন যে অটোমেটিক মুড চলে আসে। কাজে মুড আসতেছে না, মুড আসলে করব, এই করে 3 দিন দেখবেন কাজে বসতে পারতেছেন না। সবসময় মুডের আশায় থাকলে কিন্তু আমাদের কাজটা হবে না। আপনি অনেক সময় নিজেকে পুশ করে ধাক্কা দিয়ে মুডটা আনতে হয়, কাজে ঢুকে গেলে আবার মুড অটোমেটিক কাজ করা শুরু করে। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা, ডোন্ট ফল ইন লাভ। মানে আমি একটা কোনো আইডিয়া, কন্টেন্ট একটা আইডিয়া আসছে, মানে আমার কাছে মনে হচ্ছে এটা দিব, এবার মানুষজনের ফিডব্যাক নিলেন, কেউ পছন্দ করতেছে না, কিন্তু আপনি এটার ভালোবাসা এমনভাবে পড়ে গেছেন, এটা থেকে বেরোতে পারেন। এবং এটা স্বাভাবিকভাবে আমি এটা সবচেয়ে বেশি দেখি আমাদের উদ্যোক্তাদের মধ্যে, কোম্পানির লোগো বানানোর ক্ষেত্রে, কোম্পানির নেমিংয়ের ক্ষেত্রে, কোম্পানির ট্যাগলাইনের ক্ষেত্রে। কেন? এইগুলা যেহেতু তার কমন সেন্স থেকে সে বানায়, নিজে বানানোর পরে নিজের কাছে জিনিসটা এতই ভালো লাগে, এটার সাথে সে এটার প্রেমে পড়ে যায়। এবং পরে কোনো এক্সপার্টও যদি তাকে সাজেস্ট করে যে এটা থেকে এটা চেঞ্জ করেন, যেমন আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিল একবার, সে তার সুপার শপের ব্র্যান্ডিংটা করাইতে চায় আমাদের এজেন্সি দিয়ে। এখন আমি নর্মালি যেটা করি, আমার কাছে যেটা মনে হয় যেটা আসলে প্রপার না, আমি এটা ক্লায়েন্টকে বলে ফেলি। এতে করে কি হয়, ক্লায়েন্ট অনেক সময় রাগ করে বা চলে যায়। তা আমার কথা হলো, যেটা আসলে কাজ করবে না আমি বুঝতেছি, ওইখানে আমি কাজটা করে দিলে, একটা লোগো বানাই দিলে বা একটু আইডেন্টি প্ল্যান করে দিলে হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা পাবো। তো আলটিমেটলি তো জিনিসটা প্রপার হইল না, এক্ষেত্রে ওই ধরনের কাজ আমরা করি না। যেমন একজন ক্লায়েন্টের মধ্যে আমরা পেয়েছিলাম যে তার নাম ছিল সে ফর সিরাজুল হক অমুক। এখন আমরা বললাম যখন যে না, এই নামে উনি একটা এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি চালায়, তখন আমরা নামের ক্ষেত্রে ওনাকে রিকোয়ারমেন্ট দিলাম। প্রথম মিটিংয়ে সে রাজি না, দ্বিতীয় মিটিংয়ে একটু আমতা আমতা, তৃতীয় মিটিংয়ে সে রাজি হইলো। পরে আমরা একটা ব্র্যান্ড নেম দিয়ে তাকে যখন বানায় দিলাম, সে খুবই খুশি এবং আশেপাশে যাদেরকে দেখাইছে খুশি। আবার ওই যে আমার ফ্রেন্ডটা যে বানাইতে চেয়েছিল, সে তার একটা সুপার শপ বানাবে, তো সে সুপার শপের নাম দিয়েছে একটা ইয়া বড়, আমি নামটা এখানে বলছি না, তার বাবার নামে সে সুপার শপটা করবে এবং অনেক বড়, মানে 3-4টা ওয়ার্ড মিলে অমুক আহমেদ হোসাইন দিয়ে তারপরে এরকম। তো আমি বললাম যে প্রথমত এটা ব্র্যান্ডিং করতে গেলে এই নামটা চেঞ্জ করা লাগে। এখন তার আবেগ, তার ভালোবাসা, না এটা বাবার নামেই হইতে হবে না। আলটিমেটলি যদি সে মুদি দোকান দেয় বাবার নামে ঠিক আছে, একটা সুপার শপ বানায় যদি সে ব্র্যান্ড করতে চায়, তাহলে এত বড় নাম, তার বাবার নামটা তার কাছে অনেক ইমোশন। খেয়াল করে দেখেন, এখন ব্যক্তির ইমোশনকে আমরা ব্র্যান্ডে নিয়ে আসি, এবং যখন এটাকে নিয়ে আসি তখন আর এটা ব্র্যান্ড হয় না, তখন ওটা ওই ব্যক্তি কেন্দ্রিক একটা ছোট অংশ থেকে যায়। সো এই জন্য ডোন্ট ফল ইন লাভ। আপনি কোনো নাম দিয়ে দিচ্ছেন, মানে আমাদের এই যে এখানে একজন পিতল কাঁসাই জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে আমাদের একবার ক্লায়েন্ট আসছিল, তাকে আমরা বলছি নাম চেঞ্জ করেন, সে করবে না। সে এমন একটা নাম দিয়ে রাখছে, এটাকে শুনলে মনে হয় যে একটা মাদ্রাসার নাম বা একটা ইসলামিক ওয়াজ মাহফিল হয় এই টাইপের কিছু একটা একাডেমির নাম, কিন্তু সে বিক্রি করে কি এই একটু লাক্সারি আইটেম বিক্রি করে। তখন আমরা বললাম এই নামটার কারণে তো আপনি অ্যাকসেপ্টেন্স পাবেন না, এটা বলার কারণে সে খুশি না, আমাদের সাথে 1 মাস সার্ভিস নিয়ে চলে গেল। এখন আমি এই কথাটা আপনাদের এজন্য বলছি যে ডোন্ট ফল ইন লাভ। এই ইমোশনগুলো একটা সম্পূর্ণ ভুল ইমোশন। আপনার বাবার নাম, আপনার মায়ের নাম আপনার কাছে অনেক ইমোশনাল, অনেক গুরুত্বপূর্ণ, বাট কাস্টমারের কাছে তো এটার কোনো ভ্যালু নাই। এবং দিন দিন এটা থেকে কিন্তু বের হয়ে আসতেছে মানুষজন যে না আসলে এইভাবে হয় না। হ্যাঁ, আপনার যদি ইয়া থাকে যে আপনি পার্সোনাল ব্র্যান্ড বানাবেন, যেমন কোচ কাঞ্চনটা আমার কেন করা, কারণ এটার মধ্যে অনেকগুলো প্ল্যানিং আছে, বিধায় আমি এই নামটা প্ল্যান করে আমার ব্র্যান্ড প্ল্যানের অংশ হিসেবে, আমার বিজনেস গেমের অংশ হিসেবে আমি এই নামটা নিয়েছি। ওরকম যদি থাকে বিষয়টা অন্যরকম, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমি এই ট্যাগলাইন বানাইছি, ভাই এই ট্যাগলাইনটা আমি চেঞ্জ করুন না, যাই করেন এটা আমার লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার ব্র্যান্ড অডিয়েন্সের সাথে এটা অ্যাকসেপ্টই করবে না। এখন উনি তো এটা বুঝতেছেন, উনি বলতেছে এই নামটা আমার, তার নামের ওই প্রেমে পড়াটা ইম্পর্টেন্ট না, তার ব্র্যান্ডটা বড় করা ইম্পর্টেন্ট। আপনার জন্য ওই নাম, ওই ট্যাগলাইন, আপনি একে একটা লোগো বানাইছেন, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। আপনার জন্য ইম্পর্টেন্ট যেই লোগোটা আপনার অডিয়েন্স, আপনি আপনার লোগো, আপনার নাম ডেইলি দেখতে দেখতে আপনার কাছে মনে হয় অডিয়েন্সও মনে হয় এরকম ভাবেই চিনে না, অডিয়েন্স এইভাবে চিনে না, অডিয়েন্সের কাছে এই অ্যাকসেপ্টেন্সটা নাই।
সো অডিয়েন্সকে চিনানোর, আপনি হয়তো একটা আঁকিবুকি লোগো, এটা আপনার কাছে অনেক পরিচিত, অডিয়েন্সের কাছে তো পরিচিত না। সো ডোন্ট ফল ইন লাভ। আপনি যা বানাবেন নিজের মাথা থেকে আসছে মানে এটা বিশ্বসেরা না, একটু ফিডব্যাক নিয়ে এক্সপার্ট যারা তাদের সাথে কথা বলে দেন এটা নিয়ে আগাবেন। তারপর যেটা পুশ ইউর সেলফ টু পারফর্ম, ওই যে একটু আগে যেটা বলছিলাম, পুশ করা নিজেকে। ডোন্ট ওয়েট ফর এ আহা মোমেন্ট, ডোন্ট ওয়েট ফর মুড, পুশ। সবসময় আপনার ব্রেন সুপার লেজি, সুপার অলস, সে সব কাজ করতে চায় না, সে চায় আলাজেরা বসে থাকতে। তো তাকে পুশ করা ছাড়া কোনোদিনও পৃথিবীর বিশ্বসেরা যারা, তারা নিজেদেরকে পুশ করে করেই বিশ্বসেরা হয়। আপনার মনে করার সুযোগ নাই যে আমি কোচ কাঞ্চন এই যে দাঁড়ায় ট্রেনিং করাইতেছি এটা অটোমেটিক আমার মুড চলে আসে না, আমাকে পুশ করে 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 করেই আমাকে কন্টিনিউ এই মুডটার মধ্যে থাকা লাগে। তারপরে বলবো গুগল এভরিথিং। গুগল এভরিথিং মানে হলো আপনি যখন কোনো লেখা লিখবেন, কোনো রিসার্চ করবেন, ওইখান থেকে আগে সার্চ করেন। কোনো কিছু মানুষকে জিজ্ঞেস করার থেকে আগে গুগলে দেখেন এই রিলেটেড আর্টিকেল লেখা কি কি আছে, তাহলে আপনি একটা বেজ আইডিয়া ওইখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হলো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট বানানোর জন্য কন্টিনিউ বানায় যেতে হবে। ডে ওয়ানে হয়তো আপনারটা বিশ্বসেরা সেরা মানের হবে না, বাট আপনি কন্টিনিউ করে গেলে এটা দেখবেন যে এক সময় আপনি বিখ্যাত হয়ে উঠছেন। ইটস লাইক এ ব্রাশিং ইউর টিথ এভরিডে। প্রতিদিন যেমন ব্রাশ করলে দাঁত এরকম ইয়া থাকে, ঠিক কন্টেন্ট রাইটিং এরকম ব্রাশিং এর মতো একটা চর্চা, একটা রিচুয়াল বানায় ফেলেন, দেখবেন যে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপনার পক্ষেই বানানো সম্ভব হচ্ছে। আর আপনার আস্তে আস্তে টিম বড় করবেন, আপনার টিম মেম্বাররা মিলে করবেন, তখন দেখবেন আরো বেটার আসবে। তো স্ট্রাকচার অফ দ্য স্ক্রিপ্ট, আপনি যখন কন্টেন্টের স্ক্রিপ্ট লিখবেন, একটা স্ট্রাকচার আমি এখানে দিয়েছি, আপনি জাস্ট এই স্ট্রাকচারটা মাথায় রাখবেন। একদম যে হুবহু ধরে 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 সবসময় বানাবেন ব্যাপারটা এরকম না। গ্রামার তো আমরা ধরে 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 করি না ইংলিশ বলার সময়, গ্রামার মাথায় আছে বা বাংলা বলার সময় শিখছি গ্রামার, বাট একদম হুবহু ধরে ধরে তো আমরা বলি না। ঠিক এটা একটা গ্রামার, একটা স্ট্রাকচার। নাম্বার ওয়ান কি, ইন্ট্রো বা হুক। একটা স্ক্রলিং স্টপার, মানুষ তো খালি স্ক্রল করে, তাকে এই বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য একটা বাধা, এটাকে থামাইতে হবে। এটা থামানোর জন্য এমন একটা হুক পয়েন্ট, এমন একটা হেডলাইন দিতে হবে, বড় একটা কপি দিতে হবে, যেটা দিয়ে মানুষ থামে, যাতে, যেটা আমরা বলছি হিপোক্যাম্পাল হেডলাইন, যেটা আমরা ব্র্যান্ডের ক্লাসে আলোচনা করেছি। সো এই হিপোক্যাম্পাল হেডলাইনটা মানুষকে দিতে হবে, প্রথম একটা হেডলাইন মানে থামালাম। তারপরে একটা প্রবলেমকে ইন্ট্রোডিউস করাইতে হবে। সেটা আপনি ব্লগ লিখেন, ক্যাপশন লিখেন বা বিজ্ঞাপন বানান, আসলে তো আমি কি করছি, মানুষের কোনো একটা প্রবলেমকেই সলিউশন করছি। সো একটা প্রবলেমকে ইন্ট্রোডিউস করাবেন, জি এস আপনার লাইফে এই জিনিসটা চলতেছে, তাহলে দেখেন আমার কাছে এরকম একটা ব্যাপার আছে যেটা আপনাকে এই জিনিসটা থেকে সুন্দর একটা সলিউশন দিতে পারে। তারপরে দিচ্ছেন কি সিটিএ, অর্থাৎ আপনি কল টু অ্যাকশন। তাকে কি করবে এখন, সে কি লার্ন মোর দিবেন বাটন, নাকি অর্ডার নাও বলবেন, নাকি বলবেন যে কল আস, অর্থাৎ একটা সিটিএ দিবেন, দেন একটা আউটরো। আউটরো মানে কি, আপনার ব্র্যান্ডের হয়তো সুন্দর একটা লোগো অ্যানিমেশন হলো, অথবা শেষের দিকে সুন্দর একটা কথা দিয়ে ফিনিশিং করলেন। এইটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেই ফরম্যাটকে ফলো করে যে আমি একটা হুক ইন্ট্রো দিব, যেটাতে আমি কানেক্ট করব, তারপর একটা তার লাইফের কোনো একটা প্রবলেমকে আমি কানেক্ট করাবো, এবং এটাকে যখন আমি কানেক্ট করাবো, তার কোথায় চলে গেলাম, আমাদের নিউরো মার্কেটিং ক্লাস অনুযায়ী তার ইনস্টিংচুয়াল ব্রেন, তার রেপটিলিয়ান ব্রেনকে আমি হিট করলাম। আর মানুষের রেপটিলিয়ান ব্রেন দিয়ে ব্রেনে ঢুকে পড়াটা অনেক সহজ, এই দরজাটা অলওয়েজ ওপেন থাকে, অলওয়েজ অন থাকে। সো রেপটিলিয়ান ব্রেন দিয়ে যখন আপনি ঢুকে যাবেন, তখন সে আপনার কন্টেন্টটা পড়বে, আচ্ছা সলিউশনটা কি দিল। তারপরে যে কল টু অ্যাকশনটা আপনি দিয়েছেন, তখন সেই কল টু অ্যাকশনটাকে মানে পাড়া দিবে, এবং ওইটাতে ওয়েবসাইটে ঢোকা হোক, ফেসবুক ভিজিট হোক, সেটা সে করবে। অ্যান্ড বেস্ট স্ক্রিপ্ট কোনটা, বেস্ট স্ক্রিপ্ট হচ্ছে ক্লিয়ার প্রবলেম, একটা প্রবলেমকে ক্লিয়ারলি নোটিস করা অ্যান্ড ক্লিয়ার একটা সলিউশন দেওয়া। পিপল লাভ সলভিং প্রবলেম, প্রত্যেকটা মানুষ সারাক্ষণ কি চায়, প্রবলেমের সলিউশন খুঁজতে থাকে। সো আপনি একটা প্রবলেমকে স্টেটমেন্ট আকারে আনবেন যে ইয়েস, আপনার বাচ্চাকে আপনি খুঁজে পাচ্ছেন না, কোথায় দিবেন, কোন ডে কেয়ারে বা কোথায় ভর্তি করে, এই যে প্রবলেম, তাহলে আমরা এই সলিউশনগুলো দিচ্ছি। আপনার লাইফে এইটা প্রবলেম, আমি এই সলিউশন দিচ্ছি। সো একটা ক্লিয়ার প্রবলেমকে ইন্ট্রোডিউস করবেন, যাতে আপনার অডিয়েন্সের মনে থাকা কথাটা আপনার কন্টেন্টে চলে আসে, তখন সেগুলো ও ঠিকই তো আমার মনে কথা বলছে। এগুলো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো আজকের ক্লাসে। দেন আমরা কি করব, স্টোরি টেলিং ফরম্যাটে যাব। স্টোরি টেলিং ফরম্যাট কেন, স্টোরি টেলিং ইজ দ্য ইন্টারেক্টিভ আর্ট অফ ইউজিং ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন টু রিভিল দ্য এলিমেন্টস অ্যান্ড images of a story while
এনকারেজিং দ্য লিসেনার্স ইমাজিনেশন। স্টোরি করে কি করে, আমাদের একটা ইমাজিনেশন কি করে মানে তৈরি করে। আমরা যে কোনো ইনফরমেশন নর্মালি গদবাঁধা পড়ার চেয়ে আমরা যদি একটা স্টোরি আকারে ইনফরমেশনটা পাই, এটা আমাদের জন্য বোঝাটা সহজ হয়। সো ইউ ডোন্ট নিড টু টেল ইনফরমেশন, ইউ নিড টু টেল এ স্টোরি দ্যাট ইজ ফুল অফ ইনফরমেশন। সো শুধু ইনফরমেশন না, শুধু ইনফরমেশন দিতে গেলে তো উইকিপিডিয়া ইনফরমেশন অনেক দিতেছে। তাহলে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে আমরা ইনফরমেশনটা একটা স্টোরির আলোকে যদি দিই, তাহলে মানুষ এটা মেমোরাইজ করবে বেশি, মানুষের রেলিভেন্সিটা বেশি ফিল হবে। তো এই জন্য আমি যে শেষে যে লাইনটা দিয়েছি খেয়াল করে দেখেন, উই আর ইন দ্য বিজনেস অফ মেকিং পিপল ফিল, উই আর নট ইন দ্য বিজনেস অফ মেকিং পিপল কনজিউম ইনফরমেশন। সো আমরা কি করাইতে চাই, মানুষ ফ্যাক্ট ভুলে যায় বাট রিমেম্বার দ্য ফিলিং। ফ্যাক্টটা মানুষ ভুলে যায়, ফিলিংটা মনে রাখে। সো স্টোরি কি করে, তার মধ্যে একটা ফিলিং করে, সো ফিলিং তৈরি করে। উই আর ইন দ্য বিজনেস অফ মেকিং পিপল ফিল, উই আর নট ইন দ্য বিজনেস অফ মেকিং পিপল কনজিউম ইনফরমেশন। দ্যাটস হোয়াট উইকিপিডিয়া ইজ ফর। ইনফরমেশনের বিজনেস করে উইকিপিডিয়া, আপনি তো ইনফরমেশনের বিজনেস করেন না। সো আপনি প্রোডাক্ট বিক্রি করেন অথবা সার্ভিস, সেটা একটা গল্প আকারে যদি অডিয়েন্সকে দেওয়া যায়, অডিয়েন্স দেখবেন খুব ভালো বুঝতে পারবে। সো আমরা কয়েকটা ফরম্যাট একটা ভিডিওতে দেখলে আপনারা জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। I hate visas. But I have just arrived to a country that is entirely visa free. Yes, free. Entirely, which means everyone from every fully independent country, Morocco, Philippines, Iran, India, can come to this tiny Seychelles country without applying for a visa. It's visa-free, cost-free. That's very rare to see. welcome to The Seychelles is a small paradise of 100,000 people in Africa, where they have the richest country with the most powerful African passport. As the rest of the world struggles with visa applications and rejections, let's look at the Seychelles. Because the people of the Seychelles built a paradise that is open for everyone. That's 1 minute. এই ভিডিওটা ধরেন সিয়েশেলস নিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন, উইকিপিডিয়া ইনফরমেশন পাবেন, যেটা অমুক কান্ট্রি এই সেই। এইখানে দেখেন আমাদের যে প্ল্যান, ওরা কিন্তু হুক করছে আই হেট ভিজাস। তার মানে ওর যে অডিয়েন্স, এটা ও জানে ওর অডিয়েন্স কারা, ইন্ডিয়ান, ফিলিপিন্স বা আমাদের মতোই যে বাংলাদেশি পিপল যারা। সো এই অডিয়েন্সের জন্য একটা বড় পেইন কোনটা, বড় প্রবলেম, আমরা ভিসার জন্য আমরা অনেক কান্ট্রিতে যেতে পারি না। সো অনেক দেশে যেহেতু যেতে পারি না, তাহলে সিয়েশেলস ও বলতে পারতো এটা পৃথিবীর স্মল কান্ট্রি, এটাতে এতজন লোক আছে, হ্যান ত্যান ইত্যাদি। দিস ইজ হয়তো এটা যদি বলতো তাহলে এটা হচ্ছে মানে ইনফরমেটিভ ফরম্যাট যেটা উইকিপিডিয়াতে পাওয়া যায়। কিন্তু ও কী করছে, এটা একটা গল্পের আকারে নিয়ে আসছে যে আই হেট ভিজাস, আমরা ভিসা অপছন্দ করি, বাট পৃথিবীতে একটা লিটল প্যারাডাইস আছে, লিটল প্যারাডাইস, যেখানে আপনি ভিসা ছাড়াও যে ভিজিট করতে পারেন। এই যে দেখেন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, এই যে অ্যাঙ্গেলটা খুঁজে বের করাটা ইম্পর্টেন্ট, যে আমি ও কিন্তু ইনফরমেশনই দিয়েছে, বাট ইনফরমেশনটা একটা সুন্দর অ্যাঙ্গেল থেকে বের করে যখন দিছে, মানুষ হুকড এবং মজাদার করে পুরো ওই দেশের এখন আমরা এটা বানাইলে কি বানাইতাম, যে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, এখানে এতগুলো পুকুর আছে, অমুক আছে, গরুর রচনা স্টাইলে হয়ে যেত। কিন্তু এটা একটা গল্পের আকারে চলে গেছে। আমরা আরও কিছু জিনিস দেখবো, তখন আমরা ক্লিয়ার হব। সো বিইং শর্ট, আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব তখন 1 ভিডিও ইকুয়ালস 1 মেসেজ। কারণ এখন মানুষ লং ফর্ম ভিডিও কম দেখে, শর্ট ফর্ম অ্যাজ এ ব্র্যান্ডের জায়গা থেকে। এখন আপনি যদি এডুকেটর হন, কন্টেন্ট ক্রিয়েটর হন, সেটার প্ল্যানিং আলাদা। তাহলে 1 ভিডিও, এই যে দেখেন এই ভিডিওটার মেইন মেসেজ কি, যে তোমার যদি ভিসা না থাকে, তুমি এরকম একটা সুন্দর কান্ট্রি আছে যেখানে ভিসা ফ্রি পাসপোর্ট নিয়ে শুধু চলে যেতে পারো। সো ডোন্ট শেয়ার মাল্টিপল মেসেজ ইন 1 ভিডিও, ইটস কনফিউজিং, ইট মেক্স ইট হার্ডার টু পিপল টু শেয়ার। সো এত কনফিউজিং ইনফরমেশন হলে মানুষ অনেক কিছু আচ্ছা ঠিক আছে শেয়ার করবে না। আর দেখবে যে ইনফরমেশনটা ভালো, তো বাহ দারুণ একটা মেসেজ, শেয়ার করে দেয়, টপ শেয়ার করে দেয়। তখন আপনি আর্ন মিডিয়া, যেটা অর্গানিক একটা রিচ কিন্তু পেয়ে যান। যদি একটা প্রপার মেসেজ আপনার পেইন পয়েন্ট অডিয়েন্সের ধরে ওইটার সলিউশনে কোনো ভিডিও দিতে পারেন, দেখবেন যে ধুমায়া মানুষ এটাকে শেয়ার করছে।
সো গুড স্টোরিজ আস, যখন স্টোরি বানাবো বা আমরা গল্পের মাধ্যমে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব, এর মধ্যে কি কি জিনিস থাকবে? ইমোশন থাকবে মাস্ট। আমরা তো গত ক্লাসে এটা খুব ক্লিয়ার জেনেছি যে ইমোশন খুব ইম্পর্টেন্ট। তারপর ইন্টারেক্টিভ থাকতে হবে, অর্থাৎ চেষ্টা করব আমরা গল্পের মধ্যে তাদেরকে কানেক্ট করার মতো। কারণ আমরা যখন গল্প বানাবো, গল্প মানে কিন্তু আবারও বলি আমি সিনেমার গল্প না, গল্প উপন্যাসের গল্প না। এই গল্পটা মানে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কাস্টমার জার্নি দিয়ে গল্পটা, আমার এই গল্পের হিরোকে, আমার এই গল্পের মেইন ক্যারেক্টারকে, নায়ককে, আমাদের এই যে কন্টেন্ট বানাবো, এই কন্টেন্টের নায়ক হচ্ছে আমাদের কাস্টমার, তারাই হচ্ছে হিরো। তাদেরকে ধরে তাদের লাইফকে ঘিরেই আমরা বানাবো যে আমার এই হিরোটার লাইফ ছিল এরকম, এবং আমাদের এই কন্টেন্ট দিয়ে তাকে বোঝাবো যে এই লাইফ ছিল, দেখেন আমাদের এই জিনিস দিয়ে এই লাইফে আপনি যেতে পারছেন। তারপরে এন্টারটেইনিং বানাবো, আমরা চেষ্টা করব যতটা মজা নিয়ে, যে দেখলাম যে নাচ ডেইলি এত পপুলারিটি পেয়েছে কেন, মজা নিয়ে, সে প্রত্যেকটা ইনফরমেশন একটা ডিফারেন্ট মজা নিয়ে, সুন্দর সাউন্ডের ব্যবহার, লোকেশনগুলা, ক্যামেরার অ্যাঙ্গেলগুলা, ওয়ে অফ টকিং, এবং তার সবচেয়ে পাওয়ারফুল যেই জায়গাটা সেটা হচ্ছে সে মেসেজগুলোকে একদম সহজে প্রেজেন্ট করে। মনে হয় যে আচ্ছা আচ্ছা জানি এই কথাগুলো, ও মানে একদম আপন টাইপ করে ফেলে জিনিসটা দিয়ে। সো এন্টারটেইনিং। তারপর এডুকেশনাল, আপনি যখন কোনো এডুকেশনাল কন্টেন্ট, মানুষের মধ্যে কিউরিওসিটি আছে, অ্যাজ এ হিউম্যান প্রত্যেকটা মানুষের ইন্টেলেকচুয়াল একটা নিড আছে। সো আপনি যখন এডুকেশনাল কন্টেন্ট দিবেন তখন এটা তার কিউরিওসিটিতে, মানে তার আগ্রহের জায়গাটাকে আরও বাড়িয়ে তুলবে। সো চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্ট রিলেটেড কাস্টমারকে এডুকেট করার জন্য। অ্যান্ড ইউনিভার্সাল, আপনি কন্টেন্ট বা যখন বানাবেন এটা ইউনিভার্সাল, এটা স্পেসিফিক। আপনি এমন না যে আমি শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য আমি বলে দিচ্ছি, বিষয়টা এমন না। আপনি এমন মেসেজ দিবেন যেই মেসেজ নিয়ে কন্ট্রোভার্সি নাই। এমন একটা গোষ্ঠীর জন্য কথা বলেন, এক গোষ্ঠীর জন্য পজিটিভ, বাকির এটা থেকে খুব নেগেটিভ মেসেজ নিচ্ছে, জিনিসটা এমন করা যাবে না। অ্যান্ড অর্গানাইজডের কথাটা বলেছি যে আমার সিকোয়েন্সটা যাতে প্রপারলি যায়। তারপর স্মার্ট ব্র্যান্ড কানেকশন খুবই পাওয়ারফুল। আপনি স্টোরি বেসড যখন কন্টেন্ট বানাচ্ছেন বা যে কোনো কন্টেন্টই যখন বানাবেন, অবশ্যই কন্টেন্টটার সাথে ব্র্যান্ডটা কিভাবে কানেক্ট হচ্ছে, এই স্মার্ট ব্র্যান্ড কানেকশনটা ইম্পর্টেন্ট। দেন মেমোরেবল, মানুষ যাতে সহজে মনে রাখতে পারে এমন জিনিস, এমন ছবি দেখাবেন, এমন ফুটেজ ইউজ করবেন যাতে মানুষের মেমোরাইজ করাটা অনেক সহজ হয়ে যায়। সো 3 স্টেজেস অফ স্টোরি। পৃথিবীর যত স্টোরি আমরা দেখি, ইনক্লুডিং উপন্যাস, ইনক্লুডিং সিনেমা এবং ব্র্যান্ডের ক্ষেত্রে, সকল স্টোরির একটা স্টার্ট থাকে, একটা কনফ্লিক্ট থাকে, মিড একটা রেজুলেশন থাকে। তার মানে কি, শুরুতে দেখবেন যে খুব বাংলা সিনেমার কথাই আপনি ভেবে দেখেন, শুরুতে দেখবেন একটা হাসি খুশি ফ্যামিলি গান গাইতেছে, সমুদ্রে ঘুরতে গেছে, ফেরার পথে গুন্ডারা ধরে তাকে, আরে বাবাকে মেরে ফেলছে, বাবা হয়তো পুলিশ অফিসার ছিল, এই যে মেরে ফেলার পরে ওইখানে হয়তো বাচ্চা ছেলে ছিল, বাচ্চা হয়তো রুবেল ছিল, আর জাম্বু ইয়াকে মেরে ফেলছে। এবার কি হয়েছে, বড় হইতে হইতে রুবেল অনেক কষ্ট করছে, শ্রম দিয়ে একসময় সে বড় হয়ে এরকম খুঁজে খুঁজে জাম্বু আর রুবেলের মারামারি। এই যে একসময় কি হইলো, স্টার্ট হয়ে শুধু কনফ্লিক্ট, দেখবেন এই শুরুতে শুধু ভেজাল হইতে থাকে, এমন একটা ভেজাল জায়গা, মানে একটা মিড একটা কনফ্লিক্টে যায়, এটা একটা অনেকটা পিরামিডের মতো ভেজাল উঠতে থাকে। এরপর আস্তে আস্তে রেজুলেশন, এরপর হয়ে একসময় সিনেমাটা কমেডি, মানে একটা হয়তো মিল হয়, সবাই মিলে হাসি খুশি সিনেমাটা শেষ হলো। অথবা একটা ট্র্যাজেডি, পরিচালক যেভাবে চিন্তা করে, নায়ক নায়িকা দুইজনই মরে গেল, অথবা নায়িকা মরে গেল, নায়ক বেঁচে থাকলো, মানে এরকম করে একটা ট্র্যাজেডি অথবা একটা কমেডি এন্ডিং হয়। এটা হলো সিনেমার ফরম্যাট। এখন আমরা যখন ব্র্যান্ডের দিক থেকে কন্টেন্ট বানাবো, এরকমভাবে একটা স্টার্ট থাকবে, একটা প্রবলেম, শুধু প্রবলেম বলতেছেন, বলে দেন এই প্রবলেমটা রেজুলেশন, যেখানে এই প্রবলেমের এই সলিউশন, এটার এই সলিউশন, এইভাবে একটা রেজুলেশনে গেলে দেখবেন যে একটা স্ট্যান্ডার্ড স্টোরি ফরম্যাট ফলো করলে আপনার কন্টেন্টগুলো অনেক স্ট্রাকচার্ড হয়ে যাবে। এবার আমরা আরো কিছু ভিডিও দেখি, তাহলে আমরা আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ, একটি টি ব্যাগে দুটি চেম্বার। প্লাস্টিকের সিলিং দেওয়া সাধারণ টি ব্যাগ লিকার ছড়ায় দুদিক থেকে, আর এই টি ব্যাগ লিকার ছড়ায় চারপাশ থেকে। এতে হয় প্রাকৃতিক উপাদানে তৈরি কাগজের ব্যবহার, তাই নিমেষে গাঢ় লিকার। ভালো লাগে।
দেখেন কত ছোট একটা বিজ্ঞাপন, এবং আমরা ছোটবেলায় এই বিজ্ঞাপনটা দেখে বড় হয়েছি আমরা অনেকেই, যাদের আর যারা হয়তো নতুন তারা প্রথম দেখলেন। খুবই ক্লাসিক বিজ্ঞাপন, বাট খেয়াল করে দেখেন এটার মধ্যে কিন্তু একটা স্টোরি আছে। দেখেন রিয়া খুব রাগ করেছিল, একটু লেটে বাসায় ফিরছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে একটা এনভায়রনমেন্ট, খুব রাগ, কোনো কিছু মানবে না শুনবে না এরকম টাইপের একটা জায়গায় সে এসে একটা মিউজিক ছেড়ে দিল, ছেড়ে তাকে চার সম্বন্ধে একটু বর্ণনা দিল, আস্তে আস্তে একটা মিল হলো। তার মানে কি হলো, যে এটা একটা স্টোরির মতো করে জিনিসটাকে প্রেজেন্ট করা হলো, যার কারণে কিন্তু আমাদের জন্য কানেক্ট করাটা সহজ। দেখবেন যে মাঝে মাঝে মিউজিক ভিডিও হয়, ওই মিউজিক ভিডিওর মধ্যে যখন স্টোরি থাকে তখন কিন্তু এটা আমাদের, এই যে কয়দিন আগে বিজনেসম্যানদের নিয়ে একটা র্যাপ টাইপের গান বানাইলো না, যে এটা খুব বিখ্যাত হয়েছে বিকজ অফ কি, কারণ ওইটার মধ্যে এই ব্যবসার যা পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি, যে এত বিখ্যাত কেন হয়েছে, দিস ইজ স্টোরি, মানে ওই গানটার সাথে একটা স্টোরি আছে, যে ব্যবসা আর করুম না, মানে বাপের ব্যবসা বাপ দাদার ইয়া ধরে রাখতে চাই, বাট কেমনে ধরুম ভাই। তো এই যে গল্পটা, এই গল্পটার কারণে কিন্তু যারা ব্যবসায়ী মহল বা এরকম স্ট্রাগলে আছে তারা কিন্তু এটাকে ব্যাপক শেয়ার করছে এবং ভাইরাল ভিডিও হয়ে গেছে। মানে একদম সাধারণ একটা ছেলে মুহূর্তে একটা মানে এক্সট্রাঅর্ডিনারি জায়গায় চলে গেছে বিকজ অফ এই গল্পের আকারে। এরকম গান, র্যাপ গান অনেকেই বানাইছে, কিন্তু এই যে গল্পর মতো করে যখন স্টোরি লাইন ক্রিয়েট করছে, কাস্টমার কিনতেছে, অফার করতেছে, এই যে সেলসম্যানরা আসতেছে, যেই সিনারিওগুলো ঘটে সাধারণত সেগুলো গল্প আকারে আনায় কিন্তু ব্যবসার যা পরিস্থিতি, এটা বিখ্যাত গান, যারা শোনেন নাই গানটা সার্চ দিয়ে শুনতে পারেন। সো এই যে একটা অ্যাড দেখলাম, দিস ইজ অলসো একটা স্টোরি, এটা খুবই পুরনো একটা অ্যাড। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আসি কোলা, কন্যা ফিরা চাও, কন্যা ফিরা চাও, কেন নাও ডায়েট কিংবা লেমন, পেট বটলে বুঝবে সখী ভালোবাসি কেমন, আসির মজা কত, আর সির মজা কত, তোমার মতো যখন যেমন চাই, সুখে দুঃখে মনের মতো সঙ্গে তারে পাই, তোমায় ভালোবাসি আরসি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমরা আরসি ভালোবাসি। এটাও কিন্তু একটা গল্প আছে। দেখেন প্রথমে পাত্তা দিচ্ছিল না ছেলেটাকে, তারপরে আরসির নানান অফার টফার দিয়ে পাত্তা দিয়ে একটা মিল দিয়ে একটা রেজুলেশন, একটা কমেডি, মানে একটা মিলের মধ্যে দিয়ে শেষ হলো। এবার আরেকটা দেখি আমরা। তোমায় রেখেছি বুকে সুখে, রিয়া পেশে রাখিও আমায় প্রাণে, আমি কাছে এসেছি ভালোবেসেছি, বেঁধেছি তোমায় প্রাণে, এ প্রাণে কত তৃষ্ণা আমার, দীর্ঘ প্রাণ সাথে, মিটাও প্রাণের তৃষ্ণা, তারাপ রেখো পাশে, আমরা কাছে এসেছি ভালোবেসেছি, পেয়েছি প্রাণ পাশে। আপনাদের জন্য এবার একটা ছোট্ট প্রশ্ন, চ্যাটে উত্তর দিবেন। সেটা হচ্ছে এই যে থার্ড একটা দেখলাম, প্রাণের তৃষ্ণায় প্রাণাপ, এটার মধ্যে কি স্টোরি আছে নাকি নাই? আচ্ছা, আপনারা হয়তো আগের দুইটা নাই আছে দেখানোতে, পরেরটা তো আছে, আসলে এটাতে নাই। কারণ আগে দুইটা দেখেন, একটা রাগ আছে, সমাধান আছে, এটা কিন্তু এসেই একটা গান শুরু করে দিল। সো জিনিসটা এবার আই হোপ আপনারা এখন কিন্তু বিজ্ঞাপনগুলো পোস্টমর্টম করে পার্থক্য বুঝতে পারতেছে। অনেকেই নাই ধরে ফেলছেন, তার মানে কিছুই নেই, শুধুই লাফালাফি করলো তারা। এটা কিন্তু কোনো স্টোরি প্রবলেম ক্রিয়েট হইলো না, রেজলিউশন হইলো না, কিচ্ছু না, আইসা গান শুরু করলো। এইগুলো কিন্তু মানুষের মেমোরাইজ করা কঠিন। দিস ইজ দ্য ডিফারেন্স, স্টোরি অ্যান্ড নন স্টোরি। ছোট ছোট অ্যাড, আমরা এগুলো আরও নিয়ে কথা বলবো, এবং এখন থেকে আপনারা একটু দেখার চেষ্টা করবেন যে, এবং যেগুলোতে দেখবেন যে সকল মিউজিক ভিডিও, গান বা এরকম মধ্যে স্টোরি থাকে, এগুলো কিন্তু মেমোরাইজ করা সহজ, এগুলো আমাদের মনে থাকে। সো বড় বড় কোম্পানিও বানায়, তারা কিন্তু স্টোরি সহ বানায়, আবার অনেকে এই জায়গাটা যারা যে সকল এজেন্সি অ্যাড বানায় এগুলোকে ফোকাস করে না, তাদের অ্যাডগুলো কিন্তু এরকম দুর্বল অ্যাড হয়, মানুষ লং রানে এগুলো মনে রাখে না। এদের যে সকল অ্যাডের মধ্যে গল্প আছে, যে বাংলা লিঙ্কের, বা আমরা আরো সুন্দর সুন্দর অ্যাড আমরা দেখবো, আরো কিছু বাংলা লিঙ্কের যে দিন বদলের যে গল্প, চিন্তা করে দেখেন, সুন্দর করে দেখাচ্ছে। তারপর গ্রামীণ ফোনের ওই যে হাজব্যান্ড অনেক দূরে থাকে, বাতাস বৃষ্টি আলো সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তো এই যেগুলো গল্প, বাচ্চা যখন দেখবেন যে জমা রাখতেছে, বাবার জন্য কথা জমা রাখতেছে, গল্প, এগুলো কিন্তু মেমোরাইজ করা সহজ, আমাদের মনে রাখে, মানে আমরা অটোমেটিক আমার মেমোরিতে ঢুকে যায়। সো অ্যানাটমি অফ ভিডিও, আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব, ভিডিওর অ্যানাটমি কি, প্রথমত একটা আইডিয়া বা একটা অ্যাঙ্গেল লাগবে। প্রতিটা ভিডিও বা আপনি যা বলতে চাবেন, কোনো একটা অ্যাঙ্গেল ধরে আপনি জিনিসটাতে যাবেন, যে আমি কোন অ্যাঙ্গেলটা দেখাবো কাস্টমার। এই যে প্রিয়া সেলস নিয়ে আমরা যে নাজ ডেইলির ভিডিওটা দেখলাম, সেই অ্যাঙ্গেলটা কোনটা ধরছে? পাসপোর্ট। দেখেন ও কিন্তু দেখাবে একটা দেশ সম্বন্ধে, কিন্তু ও প্রবলেমটা খুঁজে বের করছে মানুষের পাসপোর্ট থেকে। না হইলে দেখেন শেয়ার সেলস নিয়ে এই ভিডিও বানাইলে আমি কেন দেখবো? খেয়াল করে দেখেন তো, কোনো রিজন নাই। যখন প্রবলেমটাকে কানেক্ট করছে যে আপনাদের অনেকেরই তো পাসপোর্টে ভিসা নাই বা ব্যাংক স্টেটমেন্ট নাই বা সামথিং, যে কোনো কারণে কোনো দেশে ঘুরতে যেতে পারছেন না। সো ভিসা যদি না থাকে, উই হেট ভিসা, তাহলে কি এই যে হেট ভিসা, তার মানে তো আমার তো ভিসার জন্য অনেক জায়গায় আমি যেতে পারি না। সো এইটার সাথে শেয়ার সেলসকে কানেক্ট হয়ে গেছে। সো এই যে দিস ইজ দ্য কল অ্যাঙ্গেল বা আইডিয়া। এখন আপনি একটা প্রবলেমের অ্যাঙ্গেলটা ধরলে সবচেয়ে বেটার, তাহলে মানুষের ইনস্টিংচুয়াল ব্রেনে আপনি ঢুকে গেলেন। ওই যে নিউরো মার্কেটিং এর প্রসেসগুলো এইখানে এসে এবার অ্যাপ্লাই করবেন। আজকে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা দেখতেছি,
ব্র্যান্ডিং, মার্কেটিং, নিউরো মার্কেটিং, এগুলো কন্টেন্টের থ্রুতেই তো মানুষের কাছে যাবে। আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট তো কথা বলতে পারে না, আপনার সার্ভিস তো কথা বলতে পারে না, আপনি নিজেও জনের কাছে যাবেন না, যাবে কি আপনার কন্টেন্ট, হয়তো আপনার ভিডিও অথবা ফেসবুকের একটা পোস্ট অথবা লিফলেট। ইভেন আপনি হয়তো এই কন্টেন্টের ক্লাস করে ভাবতে পারেন যে এগুলো মনে হয় শুধু টিভিতে অ্যাড বানানো, এগুলোর জন্য। এভরিথিং ইউ মেক ফর দ্য কাস্টমার ইজ কন্টেন্ট। যে কোনো কমিউনিকেশনই কন্টেন্ট। এখন সেটা লিফলেটও হইতে পারে, ইভেন এটা হইতে পারে একটা বিলবোর্ড, ইভেন আপনার দোকানের নাম, দিস ইজ অলসো একটা কন্টেন্ট। কিভাবে লিখবেন, কোন জায়গাকে ফোকাস করবেন, একটা এক্স ব্যানার টানাইছেন, দিস ইজ অলসো কন্টেন্ট। একটা লিফলেট ছোট্ট বানাইছেন 1 টাকা খরচ করে, সেটাও একটা কন্টেন্ট। ওই কন্টেন্টটাও একটা প্রপার ফরম্যাটে দিবেন আজকের পর থেকে। এভরিথিং, ইভেন আপনার টিমের সাথে আপনি ব্রিফ করবেন বা একজনকে মেইল পাঠাবেন, এভরিথিং শুড বি রিটেন অ্যান্ড ওয়েল প্ল্যান্ড। এবং তারা যখন কথা বলবে, কাস্টমারকে ফোন দিবে, ওইটাও একটা কন্টেন্ট কিন্তু। কাস্টমারের সাথে টেলিমার্কেটিং হয়, কাস্টমারকে ওয়েলকাম জানাবেন, দিস ইজ অলসো কন্টেন্ট। সো দেখেন, এই সবগুলো জায়গা যখন আপনার প্রপারলি হবে, তখনই তো আসলে ব্র্যান্ড বিল্ডিং এর কাজ শুরু হইলো। সো অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, যে আমি কোন অ্যাঙ্গেলটাকে আনবো মানুষের মধ্যে সেটা। যেমন আমি মানি মাস্টারিং নিয়ে একটা ভিডিও বানাইছি, সেখানে আমার অ্যাঙ্গেলটা কি ছিল, যে মানি মাস্টারিং নিয়ে আমাদের এডুকেশনে কোনো কথাবার্তা নেই, এটা নিয়ে কথা বলা যায় না, অঘোষিত মানা, টাকা নিয়ে কথা বলা যাবে না। এই যে একটা অ্যাঙ্গেল আমি প্রবলেম ধরে নিয়ে আসি, বাট টাকা নিয়েই তো আমাদের প্রতিনিয়ত চলতে হয়। আই হোপ আমার ভিডিওটা দেখেছেন, যে এই যে অ্যাঙ্গেল থেকে ঢুকে মানুষের আমি সলিউশন দেওয়ার চেষ্টা করছি। তারপরে স্ক্রিপ্টিং, এই যে অ্যাঙ্গেলটা আপনি ধরলেন, এই অ্যাঙ্গেলকে ধরে আপনি জিনিসটা, স্ক্রিপ্টটাকে রেডি করবেন, যে হ্যাঁ আমি এই জিনিসগুলো বলবো, এই কথাগুলো বলবো, আনপ্ল্যান্ড না, দুম করে ক্যামেরার সামনে দাঁড়ায় আমি করবো না। যাই বানাবেন একটা প্ল্যান অ্যান্ড স্টোরি বোর্ড লাগবে। স্টোরি বোর্ড কি, যারা বিশেষ করে আরো প্রফেশনাল বানাতে চান তারা একদম স্টোরি বোর্ড হচ্ছে, আমি যেহেতু ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি আপনারা জানেন, সো আমাদেরকে এগুলো ইন ডেপথ শেখানো হয়েছে, যে কিভাবে স্টোরি বোর্ড মানে হচ্ছে যতগুলো ফ্রেমিং হয়, যতগুলো অ্যাঙ্গেল দেখানো হয় সিনেমার, যতগুলো শট আপনি দেখেন, এই জিনিসগুলোকে আগে কাগজে, মানে একজন স্কেচ করে করে জিনিসটাকে একটা বোর্ডের মধ্যে এঁকে ফেলে, এবং ওইভাবে ক্যামেরাম্যান ক্যামেরা ধরে। দিস ইজ স্টোরি বোর্ড। এটা একটু অ্যাডভান্স লেভেলে, এখনই হয়তো আপনাদের বানানো লাগবে না, বাট আমরা যেহেতু ক্লাস করছি অ্যাডভান্সটাও জেনে রাখতেছি। স্টোরি বোর্ড মানে হচ্ছে আমি ক্যামেরায় দাঁড়াবো, আমার কতটুকু দেখা যাবে, আমার কি ওভার দ্য শোল্ডার শট যাবে, নাকি আমার সাইড অ্যাঙ্গেল থেকে দেখাবে, নাকি আমার এই পর্যন্ত পুরোটা দেখাবে, এই টোটাল জিনিসগুলোই হচ্ছে স্টোরি বোর্ড আগে থেকে প্ল্যান করা থাকে, এবং সেই প্ল্যান অনুযায়ী ক্যামেরায় পুরো জিনিসটা স্ক্রিপ্টিং করা হয়। দেন হচ্ছে এই জিনিসগুলো যখন আমার রেডি, দেন গো ফর শুট। আর আমরা কি করি, আমরা সবার আগে শুট না, আগে এই স্টেপগুলো শেষ করে দেন শুট। শুটিং শেষ হয়ে গেলে এডিটিংটা খুব ইম্পর্টেন্ট। ভালো এডিটর দিয়ে আপনারা করাবেন, কারণ এখানে কালার গ্রেডিং থাকে, সাউন্ড এডিটিং এর ব্যাপার থাকে, মিউজিক বসানোর ব্যাপার থাকে। এডিটিং হচ্ছে এমন একটা শিল্প, এমন একটা জিনিস, যেটা ভালো এডিট করলে, এডিট ভালো হলে কেউ বলবে না, ধরতেই পারবে না, কিন্তু যখন খারাপ হয় এটা কিন্তু চোখে পড়ে, যে এখানে প্রবলেম, আর এই সাউন্ডটা তো ঠিক মতো বসে নাই, এটা তো ফিনিশিং আসেনি, এটা তো কালারটা ভালো লাগছে না। দেন হচ্ছে এবার ডিস্ট্রিবিউশন, পাবলিকেশন। এবার আপনি কি করবেন, আপনি জিনিসটাকে ফেসবুকে, ইউটিউবে অথবা যে কোনো চ্যানেলে পাবলিশ করবেন। পাবলিশ করতে গিয়ে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নাম্বার 1 থাম্বনেল, নাম্বার 2 টাইটেল। কারণ ভিডিওতে আপনি অনেক ভালো অ্যাঙ্গেল দেখাইছেন, সব ওকে, কিন্তু এটার কাভারটা কি, থাম্বনেল এন্ড টাইটেল। থাম্বনেল এন্ড টাইটেল যদি ভালো না হয়, ক্লিক করতে চাবে না মানুষ। তো ওইখানে আমরা কি করব, হিপোক্যাম্পাল বা ওই যে আমরা নর্মাল যে এত 2-3 দিনে যেগুলো শিখছি, ওই জিনিসগুলো আমরা কাজে লাগাবো, যাতে মানুষ কানেক্ট হয়, থাম্বনেলটা যাতে আমার আকর্ষণীয় হয়, মানে, এবং চেষ্টা করবেন ভিডিওর সাথে রেলিভেন্ট রাখতে। অনেকেই থাম্বনেল একটা দিয়ে রাখে গুগল থেকে ডাউনলোড করা একটা ফটোস, বাট ভিডিও ক্লিক করলে ওই জিনিসটা দেখা যায় না। সো আপনি যেটা করবেন, ভিডিও, যেমন ধরেন আমি এখন ভিডিও করছি, তাহলে আমার থাম্বনেলটা কি হবে, এই ভিডিওর একটা ছবি তুলে, অথবা ভিডিও তো করা শেষ, আমি একটা এরকম অ্যাঙ্গেল বা সামথিং এদিকে পয়েন্টিং করে, অথবা কিছু একটা এই ড্রেস কোডে এইভাবে দেখালে জিনিসটা রেলিভেন্ট, আমাকে ক্লিক করলে মানুষ আমাকে এই ড্রেসেই দেখবে। এখন আমার অন্য টাইমে ফটোশুট করা আরেকটা ছবি যদি আমি এখানে দিয়ে রাখি, মানুষ ক্লিক করলে দেখবে আরে ওনারা দেখলাম সাদা শার্ট পরা, এখানে তো কালো, মানে শুরুতেই কি করবে, একটা ধাক্কা খাবে, তখন মানুষের আস্থার জায়গাটা কমে যাবে। কিন্তু এই ছোট্ট ব্যাপারটাও আস্থার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ আপনি মানুষকে দেখালেন একরকম, ভিতরে আবার জিনিস আরেকটা। তো দুইটা রেলিভেন্সি রাখবেন। এজন্য থাম্বনেলের যেই ছবিটা ইউজ করবেন, এটা সবসময় ভিডিওর ভিতরের একটা কোনো অংশ বা ওই এলিমেন্ট ধরে ছবিটা দিবেন। এখন এইখানে আমার এই ব্যাকগ্রাউন্ড, আমি এই ড্রেস, এখন থাম্বনেল একটা দিলাম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অথবা নদীর পাড়ে দাঁড়ায় আছি, মানুষ ক্লিক করে দেখবে এই ব্যাকগ্রাউন্ড, মিলবে না কিন্তু এটা। আর টাইটেলটা সবসময় ক্রিস্পি অ্যান্ড ক্যাচি। ক্রিস্পি মানে কি, শর্ট এবং রেলিভেন্ট, ওই যে হিপোক্যাম্পাল হেডলাইনের মতো বানাবেন, ক্লিকেবল, মানুষ দেখলেই যাতে ক্লিকটা করতে চায়। সো 4 কমান্ডমেন্ট অফ শুটিং। আমরা যখন শুটিংয়ে যাবেন, তখন যেটা করবেন, 4টা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 গুড লাইটিং মাস্ট, কারণ ক্যামেরা আমাদের চোখ গবেষণা করে বানাইছে, ক্যামেরা আলো ছাড়া চোখে দেখে না। একটা সময় আমি বা আই হোপ আমাদেরও ছোটবেলায় এরকম ধারণা ছিল, আমরা মনে করতাম যে সিনেমা বা নাটক যখন দেখতাম, আমরা মনে করতাম রাতের শুটিংগুলো বুঝি রাতের বেলায় করা হয়, কিন্তু রাতের সিনগুলোও দিনেই কিন্তু করা হয়, জাস্ট ক্যামেরার আলো গ্রহণ ক্ষমতা বা ক্যামেরাকে আলো দেওয়া হয় না। ক্যামেরাকে আলো না দিলে ও দিনের বেলাও অন্ধকার দেখে, ও চোখে দেখে কি দিয়ে, আলো দিয়ে। সো আপনি গুড লাইটিং ছাড়া আপনার কিন্তু ভালো আসবে না। লাইটিং এখন খুবই অল্প দামে কিনে পাওয়া যায়, মানে আপনি সুন্দর করে অনলাইন থেকেও কিনে ভালো লাইটিং করে, মানে একটা জাস্ট সেট আপ করে রাখলেন, আপনার রুমেও যদি হয় লাইট সেট আপ করেন, যখন ভিডিও করবেন লাইটগুলো যাতে পায়। তারপর নাম্বার 2 হচ্ছে ক্লিয়ার অডিও।
এই যে আমি এখানে কথা বলছি, এখানে দেখেন এই যে রোডের 2টা লেপেল লাগানো, তারপরে এইগুলোর মাধ্যমে কিন্তু আমার সাউন্ডটা প্রপারলি আমার সিস্টেমের মধ্যে, আমার ক্যামেরার মধ্যে যাচ্ছে। এখন এইগুলো যদি আমার না থাকতো, আমি এমনিতে এখান থেকে দূরত্বে কথা বললে ক্যামেরা কিন্তু প্রপার সাউন্ডটা ক্যাচ করতো না। সে কি করতো, আশেপাশে থেকে সাউন্ড নয়েজ নিয়ে নিত। আর ভিডিও দেখার সময় আপনি নিজেই খেয়াল করে দেখবেন, সাউন্ড যদি প্রপার না আসে, আমার কিন্তু কথা শুনতে ভালো লাগে না। তো এই সকল জিনিসপত্রগুলো অনেক দাম না, জাস্ট একটা সেট আপ কিনতে হয়তো 40-50 হাজার টাকা বাজেট করলে প্রাইমারি মোটামুটি একটা সেট আপ স্টার্টিং এর জন্য শুরু করতে পারেন। তারপর স্টেবল শুটিং, আপনি একটা ওই ক্যামেরা বারবার সে কি হচ্ছে, মুভ করতেছে, এগুলো কিন্তু দেখতে ভালো লাগবে না। স্টেবল একটা জায়গায় শুটিং করবেন। অ্যান্ড দেন লাস্ট ওয়ান যেটা ফ্রেমিং, যে আপনি কতটুকু দেখাবেন। অনেকেই যেটা করে, ক্যামেরা এমন জায়গা থেকে অ্যাঙ্গেল ধরে রাখছে, তাকে ঠিক মতো দেখা যায় না, বাঁকা একদিক থেকে, অথবা হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল। এই যে ক্যামেরার প্রত্যেকটা ফ্রেমিং এর, প্রত্যেকটা শটের এই যে অ্যাঙ্গেল, পুরো সিনেমাগুলো আমরা দেখি, পুরো সিনেমায় কিন্তু শুধু শটের খেলা। দেখবেন যে ওভার দ্য শোল্ডার শট নিতেছে, একদম মানে ক্লোজ শট নিতেছে, একদম এমন ক্লোজ আপ নিচ্ছে যে যেটার কারণে চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে। দেখবেন খুবই একটা ইমোশনাল মোমেন্ট, একদম চোখের সামনে চলে যাচ্ছে, চোখ একদম মানে পানির ফোঁটাটা এখন শুধু চোখ থেকে পড়বে। এইভাবে কিন্তু সুপার জিনিসপত্রগুলো তৈরি হয়। ক্যামেরার অ্যাঙ্গেলগুলো খুব ইম্পর্টেন্ট, এই ফ্রেমিংটা খুব ইম্পর্টেন্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার আপনার কি বলে, এই যে পথের পাঁচালী যে শুটিংটা করেছে সত্যজিৎ রায়, এই যে পথের পাঁচালী করার সময় ওই সিনেমায় একটা শুট আছে যেখানে দুর্গার তার ভাই অপু মানে দৌড়ে যাচ্ছে, একটা মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বাতাস বইতেছে, কাশফুলগুলা দোলা খাচ্ছে, আর দূর দিয়ে হচ্ছে একটা ট্রেন যাচ্ছে। কারণ আপনারা জানেন পথের পাঁচালী হচ্ছে একটা ট্রিলজি। সো ট্রিলজিতে পরের ইসেতে অপু চলে যাবে শহরে, আর দুর্গা মারা যাবে। এই যে একটা লাইফের ট্রানজিশন, একটা ফ্রেমিং দিয়ে, একটা শর্টের মাধ্যমে সে বুঝাইতে চাচ্ছে। তো এইখানে প্রবলেম যেটা হলো, ওই দিন তারা শুটিংটা শেষ করতে পারে না, আলো চলে গেছে, মানে লাইট পড়ে গেছে। কিন্তু পরের দিন এসে তারা দেখে যে ওইখানে যে কাশফুলগুলো ছিল ওইটা গরুতে খেয়ে ফেলছে। এখন ওদের যে শটের প্ল্যান করা, ফ্রেমিংটা যেভাবে প্ল্যান করা, ওই ফ্রেমিংটাই কাশফুলগুলো দরকার। এটার জন্য 1 বছর অপেক্ষা করছে। পরের বছর ঠিক ওরকম টাইমে যখন ওইখানে কাশফুল ফুটছে, তারপরে ওইখানে আবার শুটিং করা হয়েছে। তো এতটুকু ডেডিকেটেড হইতে জিনিসগুলো কিন্তু হয়। বিধায় যে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রগুলো, আপনার অস্কার বিজয়ী মুভিগুলো দেখবেন যে কিভাবে জিনিসগুলো করে, কিভাবে ফ্রেমিং। অস্কার বিজয়ী একটা মুভি আছে যেখানে দেখবেন যে শুধু ফ্রেমিং এর কারণে অস্কার মুভি পাইছে। ফ্রেমিংটা কি, মানে টানা কোনো রকমের কাট ছাড়া টানা 11 মিনিটের একটা মুভি বানাইছে, এবং ওইখানে হাজার হাজার মানুষ গাড়ির থেকে নামতেছে, বাসে হাজার হাজার মানুষের ইন্টারাকশনের মধ্য দিয়ে পুরো মুভিটাকে মেক করছে। জাস্ট বিকজ অফ দ্যাট এটা কিন্তু অস্কার পুরস্কার পাইছে। সো আমরা এখন অস্কারের মঞ্চে যাব না, আমরা ওই পথের পাঁচালীর মতো ওইটা বানাইতে বলছি না, বাট আমি বোঝার জন্য যে আমাদের মাইন্ডে যদি ওই টপ ভিউটা থাকে, তখন আমরা এই ফ্রেমিংগুলো, অ্যাঙ্গেলগুলো কোনটা কোনভাবে, আপনি ক্যামেরার হাই অ্যাঙ্গেল দেখাচ্ছেন, লো অ্যাঙ্গেল দেখাচ্ছেন, প্রতিটা অ্যাঙ্গেলের, প্রতিটা শর্টের শর্ট বাই শর্ট আমরা যখন ক্লাসে পড়েছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, প্রত্যেকটা শর্ট বাই শর্ট আমাদের মিনিং ধরে ধরে লিখতে হয়েছে। পথের পাঁচালীর মতো মুভি, বা ওই সময় ট্রিপ টু দ্য মুন, বা একদম পৃথিবীর সাউন্ডলেস মুভি, ওগুলা ধরে ধরে মূলত কাজ করে সিনেমা যারা বানায়। সো আমরা হয়তো অত বানাবো না, বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, অ্যাটলিস্ট আপনি যখন কথা বলছেন আপনি একটা প্রপার ফ্রেমিংয়ে দাঁড়ান, যাতে মানুষ কানেক্ট হয়ে আপনার থেকে প্রপার ইনফরমেশনগুলো পেতে পারে। সো এরপরে হচ্ছে 5 সিক্রেট টু বি সাকসেসফুল ইন কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হওয়ার জন্য 5টা সিক্রেট। নাম্বার 1, কনসিস্টেন্সি। এটার কোনো বিকল্প নাই। ভালো মন্দ যাই হোক আপনি কনসিস্টেন্টলি করেন। এইখানে বড় একটা বাধা হচ্ছে আমাদের একটা মেন্টাল ব্যারিয়ার। আচ্ছা আমি কন্টেন্ট বানাবো কিনা দরকার নাই ভাই। আমি আবারও বলছি, দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম, দিস ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি। এখন আপনি শুরু না করলে দেখবেন আপনার চেয়ে পিছিয়ে থাকা মানুষ, আপনার থেকে দুর্বল লেভেলের মানুষ, তারা সামনে দিয়ে এগুলো করে ব্যবসা করে চলে যাবে। কন্টেন্ট ইজ দ্য আলটিমেট কারেন্সি। সো এটা আপনি কেন মিস করবেন? সো শুরু করেন অ্যান্ড কনসিস্টেন্টলি করে যান, প্রতিদিন একটু 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 করে আগান, দেখবেন যে বছর খানিক পার হইতে আপনার একটা ভালো জায়গা তৈরি হয়ে গেছে। নাম্বার 2, শেয়ারেবল কন্টেন্ট বানাতে হবে। সবসময় দেখেন শেয়ারেবল কন্টেন্ট কোনগুলা, যেই কন্টেন্টে আপনার আসলে প্রোডাক্ট সেলিং এর কথাবার্তা কম, যেই কন্টেন্টে ভ্যালু বেশি। মানুষ যখন দেখবেন ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি দিচ্ছেন, মানুষ তখন এটা অটোমেটিক্যালি নিজের দায়িত্ব থেকেই মানুষ শেয়ার করে। আর শেয়ার করলেই তো আপনার কন্টেন্টটা বেশি ছড়াচ্ছে আপনার, কারণ আপনার ওইখানে তো ব্র্যান্ডের লোগোটা আপনার, ওইখানে কোম্পানির নেমটা তো আপনার, বিদায় যত শেয়ার হবে আপনি তত বেশি রিচ করতে পারবেন। নাম্বার 3, রিলেটেবল টু দ্য অডিয়েন্স। এটার আগেও বলেছি, অডিয়েন্সের সাথে রিলেট করার মতো করে জিনিস বানান, এটা খুব দ্রুত দেখবেন কানেক্ট হয়ে যাচ্ছে। তার লাইফে কি চলতেছে, তার কোন প্রবলেম, এটা নিয়ে যখন আপনি কথা বলবেন দেখবেন যে খুব দ্রুত ছড়াচ্ছে। নাম্বার 4, অ্যাপ্রোপ্রিয়েট সিটিএ, অর্থাৎ তাকে কি বলবেন, লার্ন মোর, অথবা তাকে বলবেন কল নাও, অথবা অর্ডার নাও, বা শেয়ার নাও, কোন জিনিসটা। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। প্রতিটা ভিডিওর শেষে
যে ঠিক আছে আমাদের নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে গিয়ে অর্ডার করে ফেলুন, অথবা ডেসক্রিপশন লিঙ্কে আপনাদের একটা পিডিএফ দেওয়া আছে, এই ভিডিওর আরও বেশি জানতে চাইলে পিডিএফটা পড়ে ফেলুন, অথবা আমি একটা ফ্রি বই দিয়েছি ওইটাকে ডাউনলোড করে নিই। এই যে এই কথাগুলো যে বলছি এগুলো হচ্ছে সিটিএ বলা হয়, কল টু অ্যাকশন। তার মানে আমি ভিডিওটা শেষ করে দিলে হুডুম করে কোনো লাভ নাই, এটা দিয়ে আমি তাকে একটা জায়গায় ড্রাইভ করাইতে হবে। আমি আসলে কি চাই, এই ভিডিওটা দেখার পরে আমি চাই কাস্টমার শেয়ার করুক, অ্যান্ড এই ভিডিওটা থেকে যথেষ্ট ভ্যালু পেয়ে থাকলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন। এই যে আমি যখন এটা বললাম তখন মানুষের মাথায় শেয়ার করার কথাটা আসবে। সো দিস ইজ কল সিটিএ। আপনার ভিডিওর যে অবজেক্টিভ অনুযায়ী আপনি সিটিএটা দিবেন। নাম্বার 5, ইমপ্রুভ ডেইলি। প্রতিদিন 0.1% করেও যদি আগান, 1000 দিনে আপনি গিয়ে 100% ডেভেলপ করে ফেললেন। সো এভরিডে আপনার যেটা হচ্ছে একটু একটু করে ডেভেলপ করেন। সো ফাইট উইথ ইউর ইনার সাইড, আপনি নিজের সাথে নিজে ফাইট করেন, নিজেকে ডেভেলপ করেন। সো যখন আপনি কন্টেন্ট বানাবেন নিজের ভিতরে থেকে ডেভেলপমেন্টটা নিয়ে আসেন, ইমপ্রুভ ডেইলি, একটু একটু করে। আজকে হয়তো কপির ভাষাটা একটু একরকম গেছে, কালকে আরেকটু ডেভেলপ করেন। আজকে হয়তো লাইটিংটা যা গেছে প্রপার না, আরেকটু প্রপার হোক। সাউন্ডটা একটু ভালো হয় না, আরেকটু আস্তে আস্তে ভালো হবে। সো এইভাবে জিনিসগুলো করেন, দেখবেন যে একটা সময় ইনশাল্লাহ ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে আপনার জন্য। কন্টেন্ট মার্কেটিং এন্ড এসইওর জায়গাটা যদি দেখি, কন্টেন্ট মার্কেটিং এসইওর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। এসইও ফোকাস করে কি? এসইও ফোকাসেস অন অপটিমাইজিং এ ওয়েবসাইটস ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট বাই ইমপ্রুভিং ইটস র্যাঙ্কিং ফর স্পেসিফিক কিওয়ার্ড অর ফ্রেজ। আমরা শুরুর দিকে যেটা বলছিলাম, এসইওর গোল কি? দ্য মেইন অবজেক্টিভ আর টু ইনক্রিজ অর্গানিক ট্রাফিক টু এ ওয়েবসাইট। এসইওর মেইন গোল হচ্ছে অর্গানিক ট্রাফিক যাতে মানুষ সার্চ করে, অর্থাৎ ইনবাউন্ড মার্কেটিংকে গ্লোরিফাই করা, হেল্প করা, সাপোর্ট করা, যাতে মানুষ অর্গানিক ট্রাফিক চলে আসে। তারপর কি ফ্যাক্টর কি? এসইও ইনভলভস অন পেজ অপটিমাইজেশন, কন্টেন্ট কোয়ালিটি, কিওয়ার্ড, মেটা ট্যাগস এন্ড অফ পেজ অপটিমাইজেশন, ব্যাকলিং, ডোমেইন অথরিটি এন্ড সোশ্যাল সিগন্যাল। অর্থাৎ এসইও দুই ভাগে হয়। এসইওর ক্লাস এটা না, সো আমরা ডিপ ডাউনে ঢুকছি না, এটা আলাদা একটা এসইওর উপরেই দেখা গেল যে 2 মাস 3 মাস 6 মাসের কোর্স বাংলাদেশে অনেকে করাচ্ছে। সো যারা এগুলো নিয়ে খুবই সিরিয়াস তাদের বলবো যে এসইও নিয়ে আপনি একটা ভালো একাডেমি থেকে এটা নিয়ে একটু ক্লাস করেন। এটা আমাদের আগামী দিনের বিজনেস ডেভেলপ করতে খুব হেল্প হবে। এখনো হয়তো এসইও অনেক পপুলার না, বাট দিন দিন কিন্তু এটা পপুলার হচ্ছে। ইভেন আমরাও আমাদের একাডেমিতে এসইও এক্সপার্ট নিয়োগ দিয়েছি শুধু এসইও নিয়ে কাজ করার জন্য, যাতে এসইওটা ডেভেলপ হয়। আমরা এখনো প্রপারলি শুরু করি নাই, বাট আমরা এক্সপার্ট নিয়োগ দিচ্ছি। আগামী 1-2 মাস পর দেখবেন যে বিভিন্ন কিছু সার্চ দিলে আপনারা দেখবেন যে কোচ কাঞ্চনের ওয়েবসাইট পাচ্ছেন। সো এসইও কি করে? ইউজার এক্সপিরিয়েন্স। এসইও অলসো কনসিডার ফ্যাক্টরস লাইক সাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, ইউজার এক্সপিরিয়েন্স, অল অফ হুইচ ইম্প্যাক্ট সার্চ র্যাঙ্কিং। এসইও মানেটাই হলো সিম্পল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে হলো সার্চ যে ইঞ্জিনটা আছে তার মনের মতো করে কন্টেন্ট দেওয়া। সেক্ষেত্রে কন্টেন্ট কি হতে পারে? কন্টেন্ট যদি লং হয় গুগল খুশি হয়, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়, সার্চ ইঞ্জিনটা খুশি হয়। কন্টেন্টের মধ্যে যদি ইমেজ থাকে সার্চ ইঞ্জিন খুশি হয়। কন্টেন্টের যদি ভিডিও লিঙ্ক থাকে সার্চ ইঞ্জিন খুশি হয়। কন্টেন্টে যে ইমেজটা দিয়েছেন ইমেজের যদি নেমিং করেন সার্চ ইঞ্জিন খুশি হয়। সো এই জিনিসগুলো যখন কন্টেন্টের মধ্যে আপনি লিখবেন, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড আপনি রিসার্চ করা যায়, গুগলে সার্চ করলেই কিওয়ার্ড রিসার্চের প্ল্যানার আছে। ইভেন আপনার ওয়েবসাইটের জন্য অনেক আলাদা আলাদা ওয়েবসাইট আছে যেগুলোতে ঢুকিয়ে আপনি ও র্যাঙ্ক আছে, সেম রাশ আছে, এগুলো বিভিন্নতে ঢুকে আপনি নিজের ওয়েবসাইট সার্চ করে বের করতে পারবেন যে আপনার কন্টেন্টে বা সাইটের মধ্যে কোথায় কোথায় গ্যাপ, সেগুলো আপনি ফলো করতে পারবেন। সো কন্টেন্টের ক্লাস যেহেতু, কন্টেন্টের ক্ষেত্রে আপনি যেটা করবেন একটু কিওয়ার্ড সার্চ করা, এবং কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা লং টেইল কিওয়ার্ডগুলোকে বেশি ফোকাস করব। এখন আপনি শর্ট টেইল কিওয়ার্ড কি? বেস্ট ট্রেইনার। এখন বেস্ট ট্রেইনার দিলে এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যেতেছে। আপনি কি করলেন? বেস্ট ট্রেইনার ইন ঢাকা, তাহলে কি? বা বেস্ট ট্রেইনার ইন বাংলাদেশ। আবার এটা একটু লং হইলো, আরো লং কি করতে যাচ্ছেন? বেস্ট বিজনেস ট্রেইনার ইন বাংলাদেশ। এই যে যখন এটা লং টেইন হইলো তাহলে কি হবে? মানুষ যেভাবে সার্চ দেখ আমার সাইটটা কিন্তু সেখানে র্যাঙ্ক হচ্ছে। সো কন্টেন্টের সাথে এই জিনিসটা খুবই রেলিভেন্ট আপনার। তাহলে কি হবে? আপনি অটোমেটিক্যালি একটা র্যাঙ্কিংয়ে পজিশন করে রাখলেন। যাদের যাদের আপনার প্রোডাক্ট দরকার এই রিলেটেড যা কিছু সার্চ করবে আপনি চলে আসবেন। বাংলাদেশে যদিও এখনো ফেসবুক মার্কেটিং থেকেই বেশি আউটপুট আসে, এইখানে বেশি ফোকাস, বাট ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু পুরাটা এসইও রিলেটেড, ফুললি রিলেটেড অন এসইও। সো আমাদেরও কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট এটার উপরে দাঁড়ায় আছে, বাংলাদেশেও কিন্তু এটা চলে আসবে। তো চলে আসার আগে থেকে যদি আপনি এগুলো করে থাকেন, আপনি এসইও করে বিভিন্ন কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করে আসেন। এখন নতুন পরে যে শুরু করবে সে শুরু করে র্যাঙ্ক করতে কিন্তু তার টাইম লাগবে, কারণ আপনাকে বিট করা তখন কঠিন হবে। কারণ গুগল এটাও মার্ক করে যে আপনার সাইটের বয়স কত, আপনার যেই কন্টেন্টটা দিয়েছেন এটা কতদিন ধরে আছে। নতুন একটা কন্টেন্ট কিন্তু সহজে ও ইন্ডেক্সিং করে না, সহজে র্যাঙ্কিংয়ে আসতে দেয় না। সো ইন্টার কানেকশনটা কি তাহলে? কোয়ালিটি কন্টেন্ট ইজ কি, মানে এসইওর ক্ষেত্রে হাই কোয়ালিটি রিলেভেন্ট কন্টেন্ট ইজ এসেনশিয়াল ফর ইফেক্টিভ এসইও। সার্চ ইঞ্জিনস রেওয়ার্ড ওয়েবসাইট দ্যাট প্রোভাইড ভ্যালুয়েবল কন্টেন্ট টু ইউজার। সার্চ ইঞ্জিন গুগল কি চায়? সর্বোচ্চ ভ্যালু দিতে তার কাস্টমারকে। এখন সর্বোচ্চ ভ্যালু দিতে কি লাগবে? রেলিভেন্ট সর্বোচ্চ ভ্যালুয়েবল কন্টেন্ট লাগবে। এজন্য যখন ভ্যালুয়েবল কন্টেন্ট গুগল দেখে ওগুলোকে দ্রুত র্যাঙ্ক করা দেয়। অ্যান্ড কিওয়ার্ড ইউজেস, যেটা আমরা এতক্ষণ বললাম যে রেলিভেন্ট কিওয়ার্ড, যে কিওয়ার্ডে আপনার জিনিসপত্র সার্চ হয় গুগলে,
ওই কিওয়ার্ডগুলো ধরে ধরে আপনি ব্লগ কন্টেন্ট বিভিন্ন ধরনের জিনিস বানাবেন। এইখানে দেখেন কয়েকটা এক্সাম্পল, কয়েকটা ব্র্যান্ডের নাম আমি দিয়েছি, যেই ব্র্যান্ডগুলো শুধুমাত্র কন্টেন্টের উপরে বেস করে বাংলাদেশে এত বড় ব্র্যান্ড হয়েছে। আজকে লাইফ স্প্রিং এর কথা বলে, লাইফ স্প্রিং হচ্ছে একটা মেন্টাল হেলথ সার্ভিস, তারা কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট বানাইছে মেন্টাল হেলথের উপরে। তারপরে মেয়েদের অনেক গোপন বিষয় থাকে যেগুলো নিয়ে আমরা স্টিগমা আছে, সোসাইটি কথা বলতে চায় না, বাট প্রবলেমগুলি স্টিল মানুষের মধ্যে আছে। লাইফ স্প্রিং এরকম পিরিয়ডের ব্যথা হলে কি করবেন বা এরকম অবস্থায় কই যাবেন, এরকম সিরিয়াস ম্যাটার যেগুলো নর্মালি আমরা কথা বলি না, ব্রেস্ট ক্যান্সার, মেন্টাল হেলথের ক্ষেত্রে ট্রিটমেন্ট, নানান জিনিসপত্র নিয়ে, যৌন রোগ, এগুলো নিয়ে যখন ওপেনলি প্রচুর পরিমাণে কন্টেন্ট বানাইছে, ওরা কি চলে আসে এখন মেন্টাল হেলথের কিছু মানে লাইফ স্প্রিং একটা টপ অফ মাইন্ডে চলে আসে বিকজ অফ কন্টেন্ট। বাংলাদেশের এখন অন্তত সাইকোলজি সাইকিয়াট্রিদের এই এরেনাতে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড কিন্তু লাইফ স্প্রিং। এখন তাদের আগে অনেক সাইকোলজিস্ট ছিল, তাদের চেয়ে অনেক এক্সপার্ট সাইকোলজিস্টও মার্কেটে আছে, কিন্তু যেহেতু তারা ফ্রন্ট লাইনে এসে কন্টিনিউ কন্টেন্ট দিয়ে গেছে, মানুষ এখন সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হলে টপ অফ মাইন্ডে লাইফ স্প্রিং চলে আসে। এবং আপনি কোনো সাইকোলজিক্যাল যে কোনো কিছু নিয়ে দেখেন, সার্চ দিলেন অ্যাঙ্গার ইস্যু অথবা ডিপ্রেশন, অ্যাংজাইটি, দেখবেন কোনো না কোনো লাইফ স্প্রিং এর ভিডিও আপনার এখানে আসবে। দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট মার্কেটিং, এবং এটার কারণে তারা কিন্তু এখন ওয়ান অফ দ্য বিগ ব্র্যান্ড এই সেক্টরে। এখন অনেক এক্সপার্টরা থাকার পরেও তাদেরকে মানুষ চিনেই না। সাইকোলজিস্ট যে কি, তারা কোথায় থাকে, কি খায়, কিভাবে কথা বলে, সাধারণ মানুষ এগুলো জানতোই না। ওরা ফ্রন্ট লাইনে নিয়ে আসায় এখন কিন্তু মানুষ এই রোগগুলো সম্বন্ধে সচেতন। এবং সো কন্টেন্টের পাওয়ারে ওরা কিন্তু এখন ওরা ভালো সার্ভিস দেয়, ওরা ভালো মন্দ, আমি ওইটাতে যাচ্ছি না, আমি বোঝাচ্ছি কন্টেন্টের পাওয়ারে কিভাবে ব্র্যান্ড। 10 মিনিট স্কুল দেখেন একইভাবে বিকজ অফ কন্টেন্ট। আয়মান সাদিক কি করছে, শুরুর দিকে প্রচুর কন্টেন্ট বানাইছে, প্রচুর। আয়মান বলেন, ওর ছোট ভাই বা ওদের যে টিচাররা মিলে প্রচুর পরিমাণে কন্টেন্ট দিয়ে সামনে, আচ্ছা তোমার সামনে পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিবা, তুমি মানসিক যত্নের জন্য কি করবা, মা বাবার সাথে কেমন, বা বিভিন্ন রকম, শুধুমাত্র পড়ালেখা নিয়ে না, তার কেরিয়ার নিয়ে, ফিউচার নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে অনেক টাইপের কন্টেন্ট কন্টিনিউ বানাইছে। বিধায় কিন্তু 10 মিনিট স্কুলটা কন্টেন্টের কারণে, ইভেন এখনো শুধু কি ভিডিও বানাইছে আয়মান সাদিক না, ওদের একটা বড় টিম কন্টিনিউ কাজ করছে আমাদের কেরিয়ার, পড়াশোনা, স্টুডেন্টদের বিভিন্ন প্রবলেম নিয়ে ব্লগ বানাইছি বিভিন্ন। এখনো গুগলে আমি অনেক ধরনের টপিক সার্চ করতে গেলে দেখি যে 10 মিনিট স্কুলের ব্লগগুলো চলে আসে। এই যে ব্লগগুলো চলে আসলো, আমি যে ওয়েবসাইটে ভিজিট করতেছি, তার মানে 10 মিনিট স্কুল আমার টপ অফ মাইন্ডে থাকতেছে। এবং স্টুডেন্টরা তো আরো অনেক কিছু সার্চ করে, এই সার্চগুলোতে 10 মিনিট স্কুল যখন উপরে আসে, অটোমেটিক্যালি কিন্তু তারা একটা মার্কেট ফিস্ট, যেটা তারা অটোমেটিক্যালি অনেক কিছু, কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে তাদের জেনারেট হয়। নাস একাডেমির কথা বলা বাহুল্য, নাস ডেইলি টানা 1000 দিন 1000টা ভিডিও বানাইছে, একটা চ্যালেঞ্জ নিছিল, জাস্ট 1 মিনিট সি ইউ টুমোরো। এই যে সে এটা কেন বলতো, বিকজ সে আগামীকাল আরেকটা ভিডিও দিবে। এইভাবে টানা এভরিডে একটা করে সে ভিডিও দিয়ে গেছে, টানা। সে 1000 ভিডিও মানে তার মোটামুটি 3 বছর একটা না ভিডিও দেওয়ার পরে সে যখন বেশ পপুলার হয়ে গেল, তখন নাস একাডেমি খুললো, দুবাইতে অফিস করছে, বিশাল সেটআপ দিয়ে তারা ইভেন মানে বড় পরিমাণে একটা ফান্ডিংও জেনারেট করছে ওই কন্টেন্টের বেস করে। আজকে এত বড় একাডেমি, তারা কিন্তু এই কন্টেন্ট নিয়ে এখন বড় একাডেমি দাঁড় করায় ফেলছে, যেখানে মানুষ কন্টেন্ট শেখার জন্য ভিডিও, ফিল্ম মেকিং, কিভাবে বেটার রাইটার হবে এগুলা শিখাচ্ছে, তারা বিজনেস শিখাচ্ছে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে। জাস্ট নাস ডেইলি থেকে নাস একাডেমি, কন্টেন্টের পাওয়ার দেখেন। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম আই হোপ আপনারা, মানে বাংলাদেশে এমন কেউ নাই যে না জানে। আমি জাহাঙ্গীর কবির ভালো ডাক্তার না, ভালো কি করে, আমরা সেটাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি কন্টেন্টে। জাস্ট বিকজ অফ কন্টেন্ট উনি দেখেন ওনার চেয়ে অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে, কিন্তু উনি যেই কথাগুলো ডাক্তাররা হয়তো সামনে এসে বলে নাই, ওই কথাগুলো উনি সামনে বলছে যে এটা প্র্যাকটিস করেন, সবসময় ওষুধের উপর নির্ভর দরকার নাই, লাইফস্টাইল চেঞ্জ করেন। সো উনি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কন্টিনিউ কথা বলে একটা ব্যাপক পপুলারিটি পাইছে। এবং আমার মনে আছে শুরুর দিকে মনে হয় একটা টিনের ঘরের মতো দেখতাম, যেখানে মানুষজন আসতো, উনি বলতো যে হ্যাঁ ডায়াবেটিস কি খাচ্ছেন, হাঁটতেছেন কিনা ঠিক মতো, মুরব্বীরা বিভিন্ন লেভেলের বয়সের মানুষজন আসতো, এই গল্পগুলো করতো। কিন্তু এই গল্পগুলো সামনে করতে 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 আজকে ওনার অধীনে প্রায় 20 জনের মতো শুধু এমবিবিএস ডাক্তার আছে ওনার সাপোর্ট দেওয়ার জন্য। অথচ উনি ওনার চেয়ে অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক ভালো নলেজেবল ডাক্তাররা আছে, কিন্তু তারা কন্টেন্ট বানায় নাই, তারা পাবলিকের জন্য বানায় নাই, তারা রোগী হিসেবে গেলে ডাক্তারি চিকিৎসা দিচ্ছে, বা হয়তো একাডেমিক্যালি যারা ডক্টর তাদের জন্য হয়তো ক্লাস নিচ্ছে মেডিকেলে, ওগুলা। কিন্তু উনি ফ্রন্ট লাইনে এসে যখন ওপেনলি কন্টেন্ট বানাইছে, এখন দেখেন জাহাঙ্গীর কবিরকে যত মানুষ চিনে, অনেক এফআরসিএস করা ডাক্তারকেও মানুষ চিনে না। এখন ওনার শিডিউল পেতে গেলে আপনাকে 6 মাস অপেক্ষা করা লাগে। দেখেন উনি কোন লেভেলে চলে গেছে, ওনার সাকসেসটা কোন লেভেলের জনপ্রিয়। হ্যাঁ কন্ট্রোভার্সি আছেই, সফলতার পাশাপাশি কন্ট্রোভার্সিটা কমন, সফলতার পাশাপাশি সমালোচনা কমন, সেটা থাকবেই সকল ক্ষেত্রেই। তারপরে 4 নাম্বার যেটা, 5 নাম্বার, সেটা হচ্ছে হাওর বাওর। হাওর বাওর আমি জানি না নাম শুনেছেন কিনা, আপনাদের যারা অনলাইনে মাছ কেনাকাটা করেন তারা নাম শোনার কথা, যারা করেন না তাদের, কারণ উনি ওই স্পেসিফিক সেগমেন্টের জন্য কাজ করে। খুবই সাধারণ মানুষ তোফাইল ভাই, মানে সাধারণ মানুষ বলছে এই জন্য যে তার পেজটা এত সাধারণ, ইভেন পেজের মধ্যে কোনো লোগো বানায় নাই, কিন্তু এই পেজ দিয়ে উইদাউট অ্যাড অর্গানিক্যালি সে হিউজ পরিমাণে মাছ বিক্রি করে। ইভেন আমি নিজেও ওনার কাছ থেকে কেনাকাটা করি, এবং আমি যে এই ভিডিওতে এটা বলছি এটা উনি জানেও না। জাস্ট বিকজ অফ কন্টেন্টের পাওয়ার, সিম্পল ছোট্ট ছোট্ট কন্টেন্ট, উনি লিখে একটা মাছের ছবি দিয়ে দেয়, লিখে একটা মাছের ছবি দেয়, নো ভিডিওস, নো এক্সট্রাঅর্ডিনারি ক্যামেরা। দেখেন সিম্পল কন্টেন্টও যদি কনসিস্টেন্টলি দেওয়া যায় এবং তার অডিয়েন্সের জন্য সে ডেলিভার করে ইন্টারেস্টিং, একটু এডুকেটিভ, মানে মজা করে করে উনি বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে, সাধারণ, খুবই সাধারণ, নর্মাল মোবাইল দিয়েই করে ছবি দিয়ে দিচ্ছে। বাট যারা মাছ ক্রেতা, হাওরের মাছ খেতে চায়, তাদের জন্য উনি বেস্ট অপশন, কারণ এই কন্টেন্টের কারণে উনি সবার মাথায় একটা ভালো জায়গা দখল করে নিয়েছে।
অ্যান্ড লাস্ট ওয়ান যেটা সাজগোজ, এরকম আরো অনেক কোম্পানি আছে, আমি সবাইকে তো হয়তো একটা ক্লাসে আনতে পারিনি, বাট 6টা এক্সাম্পল জাস্ট দেওয়ার চেষ্টা করছি বোঝার জন্য যে কন্টেন্ট দিয়েও, শুধুমাত্র কন্টেন্ট দিয়েও কিন্তু বিগ ব্র্যান্ড বানানো সম্ভব। এই যে দেখেন সাজগোজ 2013 সালে শুরু করে প্রায় 5-6 বছর শুধু কন্টেন্ট বানায় গেছে, 2021-এ গিয়ে তারা হচ্ছে ফান্ডিং পাইলো। তো 18-তে বা 19-এর দিকে সম্ভবত তারা ই কমার্স সাইটটা শুরু করে। এর আগে পর্যন্ত তারা কি করছে, শুধু কন্টেন্ট বানাইছে, বিউটি কন্টেন্ট, কিভাবে চুলের যত্ন করবেন, কিভাবে ব্রণ উঠলে যত্ন করবেন, কিভাবে ঘুম থেকে উঠে ভালো করে শান্তিতে ঘুমাবেন, এরকম নানান মানে বিউটি রিলেটেড যত রকমের কিছু আছে আপনি বাংলা ভাষায়, এটা ওয়ার্ল্ডের বিগেস্ট চ্যানেল বাংলা ভাষায়, অর্থাৎ এই রিলেটেড যা কিছু আপনি সার্চ করেন দেখবেন যে সাজগোজের একটা ভিডিও অথবা একটা ব্লগ এসে আপনার সামনে হাজির হচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। এই কন্টেন্ট হাজির হচ্ছে মানে কি, তার মানে সার্চ দিলে সাজগোজ, এখন সাজগোজের ওয়েবসাইটে গেলে এখন ই কমার্স যেহেতু বিউটি রিলেটেড কোনো কিছু দরকার হলে মানুষ এখন সাজগোজ থেকে পারচেস করছে। দিস ইজ দ্য পাওয়ার। এখন তার কি ফিক্সড সাজগোজের এখন সারাক্ষণ অ্যাড দেওয়ার দরকার হইতেছে না যে ফেসবুকে অনেক টাকার অ্যাড দিই, ফেসবুকের অ্যাডের টাকা খরচ করছে তারা কন্টেন্ট দিয়ে তারা গুগলে ইউটিউবে একটা র্যাঙ্কিং করে নিছে, দারুণ জায়গা করে নিছে। এখন মানুষের কোনো সমস্যা হয় সার্চ দিলে অন্য নাম আসে যেহেতু মানুষ করে ও আচ্ছা সাজগোজ আসছে তার মানে এটা মনে ভালো হবে। হ্যাঁ ওদের ব্যাপারে কন্ট্রোভার্সি থাকতে পারে, ব্যবসা করলে হবে, কিন্তু আমি বলতেছি কন্টেন্টের পাওয়ার দিয়ে কিভাবে ব্র্যান্ড হয়। কন্টেন্ট দিয়ে আজকে দেখেন ব্র্যান্ড হয়ে 10 মিনিট স্কুল কিন্তু ফান্ডিং নিয়ে নিছে, বিগ ফান্ডিং, 2টা ফান্ডিং পাইলো, সাজগোজ বিগ ফান্ডিং পেয়েছে, নাজ ডেইলি ফান্ডিং পেয়েছে। সো এইভাবে কিন্তু কন্টেন্ট দিয়েও বড় ব্র্যান্ড বানানো সম্ভব। কন্টেন্ট টাইপস, 4A কন্টেন্ট টাইপস। আমরা যে কন্টেন্ট বানাবো, কি কি টাইপের কন্টেন্ট বানাবো, একটা হলো ওয়ে অফ কন্টেন্ট, আমি বানাচ্ছি কি, আমি ইনফোগ্রাফিক বানাবো, আমি ব্লগ বানাবো, পিডিএফ বানাবো। আরেকটা হলো কন্টেন্ট টাইপ, আমার কন্টেন্টটা কি টাইপের হবে। তো 4টা এ দিয়ে জিনিসটাকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। নাম্বার 1 অ্যাট্রাকশন কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট দ্যাট ক্যাচেস পিপলস অ্যাটেনশন অ্যান্ড ইন্ট্রোডিউস দেম টু ইউর ব্র্যান্ড অর টপিক। যেই কন্টেন্ট মানুষজনকে অ্যাট্রাক্ট করে আমার জিনিস জানার প্রতি, অ্যাট্রাকশন কন্টেন্ট বানাবো। তারপরে নাম্বার 2 কি হবে, অথরিটি কন্টেন্ট, কন্টেন্ট দ্যাট শোকেজেস ইউর এক্সপার্টাইজ অ্যান্ড এস্টাবলিশেস ইউ অ্যাজ এ ট্রাস্টেড সোর্স ইন ইউর ফিল্ড। অথরিটি কন্টেন্ট কি, যেমন ধরেন আমি একটা অ্যাওয়ার্ড পাইলাম, এটাকে একটা কন্টেন্ট বানায় সুন্দর বা ভিডিও বানায় বা ইমেজ বানায় এটা শেয়ার করলাম, অথবা আমার একটা পত্রিকা আর্টিকেল বের হইলো আমার কার্যক্রম নিয়ে, এটাকে আমি যখন শেয়ার করতেছি, অথবা আমি একটা সার্টিফিকেশন পেলাম ইন্টারন্যাশনাল। দিস ইজ অথরিটি কন্টেন্ট। যখন মানুষ এগুলো দেখবে মানুষের মধ্যে ফিল হবে যে তার মধ্যে একটা এক্সপার্টাইজ আছে। সো আপনার প্রোডাক্টেরও এরকম অথরিটি কন্টেন্ট আছে যেগুলো শেয়ার করলে মনে হবে, যেমন ধরেন আপনি একটা ISO সনদ নিলেন, এখন এই সনদ আপনার অন্য কোথাও কাজে লাগুক বা না লাগুক, কন্টেন্ট মেকিং এ মাস্ট কাজে লাগবে। এই সনদটাকে শো করে যে হ্যাঁ আমাদের ISO সনদ আছে, আমাদের BSTA আছে, আমাদের এই সার্টিফিকেশন আছে। এই সকল জিনিস কিন্তু অথরিটি কন্টেন্ট, যেগুলো কন্টিনিউ শেয়ার করলে মানুষের একটা ট্রাস্ট গ্রো হয় যে না উনি হচ্ছে এই ফিল্ডের এক্সপার্টাইজ। তারপর নাম্বার 3 হচ্ছে অ্যাফিনিটি কন্টেন্ট। অ্যাফিনিটি মানে কি, একটা সম্পর্ক বা একটা সম্বন্ধ, তার মানে এমন কন্টেন্ট বানানো যে কন্টেন্ট দিয়ে কাস্টমারের সাথে আপনার কানেকশন তৈরি হয়। কন্টেন্ট দ্যাট forges a personal connection with your audience, fostering loyalty and a sense of community engagement. সো এই জন্য কি বানাইতে পারেন, অ্যাফিনিটি কন্টেন্টের জন্য আপনি আপনার যে ইউজার তাদের জন্য একটা ফেসবুক কমিউনিটি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম ডেডিকেটেড গ্রুপ বানাইতে পারেন। ওই গ্রুপের মানুষের জন্য স্পেশাল কুপন বা রেগুলার বিভিন্ন অফার দিতে পারেন, তাদের জন্য ইউজার জেনারেটেড বিভিন্ন জিনিস দিতে পারেন, তাদের জন্য কন্টেস্ট ছাড়তে পারেন। এজন্য দেখবেন বড় বড় ব্র্যান্ডগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করে, লাক্স চ্যানেল আই সুপারস্টার, ক্লোজ আপ ওয়ান, তারপরে ধরেন রাধুনী ইয়া প্রতিযোগিতা, সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা। এগুলা কি করে, অডিয়েন্সকে কানেক্ট করে। হয়তো লক্ষ লক্ষ মানুষ অ্যাটেন্ড করতেছে, বাট পুরস্কার হয়তো পাইতেছে 3 জন বা 5 জন, কিন্তু ওই যে যারা অ্যাটেন্ড করলো তারা রাধুনির সাথে একটা বন্ডিং বা একটা কানেকশন তৈরি করে। দিস ইজ কল্ড অ্যাফিনিটি কন্টেন্ট। অ্যান্ড নাম্বার 4 যেটা অ্যাকশন কন্টেন্ট, যেটা আমরা মোটামুটি সবাই বানাই, সেটা হচ্ছে কন্টেন্ট ইজ ডিজাইন টু প্রম্পট আ স্পেসিফিক অ্যাকশন ফ্রম ইউর অডিয়েন্স সাচ এজ মেকিং এ পারচেজ অর সাইনিং আপ ফর আ নিউজ লেটার। তার মানে এমন কন্টেন্ট বানানো যে কন্টেন্ট আসলে বিক্রি করতে হেল্প করে, সোজা কথায় সেলস কন্টেন্ট। এই অ্যাকশন কন্টেন্টকে আমরা মূলত অ্যাডভার্টাইজিং বলতে পারি। সো শুধুমাত্র এতদিন আমরা অ্যাকশন কন্টেন্ট বানাইতাম, আজকের পর থেকে কি করব, আমরা অ্যাট্রাকশন কন্টেন্ট বানাবো, অথরিটি কন্টেন্ট বানাবো। অথরিটি কন্টেন্টের মধ্যে শুধু সার্টিফিকেশন বা এটা যাবে না। অথরিটি কন্টেন্ট কেন বানাচ্ছি, বিকজ অফ আমি চাচ্ছি ক্লায়েন্ট যাতে আমাকে ট্রাস্ট করে, ট্রাস্ট বিল্ড করার জন্য। অ্যাট্রাকশন কন্টেন্ট বানাচ্ছি কেন, যাতে অনেক কাস্টমার আমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে আগ্রহী হয়, আমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে, আমার সাথে তার কানেকশন বিল্ড হয়। সো অথরিটি কন্টেন্টের মধ্যে আপনি ধরেন টেস্টিমোনিয়াল বানাতে পারেন, রিভিউ ভিডিও বানাতে পারেন। আপনি কাস্টমারের সাথে কথা বলে রিভিউ ভিডিও নেন বা রিভিউ নেন রিটেন ফরম্যাটে, এই রিভিউগুলো যদি আপনি কন্টেন্ট আকারে দেন, দিস ইজ কল অথরিটি কন্টেন্ট। আমাদের একাডেমিতে দেখবেন যে প্রচুর আমাদের স্টুডেন্টদের রিভিউ ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে নতুন যারা দেখে, আমার কথা তো আমি ভালোই বলবো, কিন্তু তারা দেখে যে ওনার কোর্স করে বাকি মানুষ কি বলছে, তারা কি লিখছে, তাদের রিভিউ কি, এবং এটা কিন্তু আমরা চেক করি। এবং দেশের বাইরে যত কেনাকাটা অনলাইনে হয়, মানুষ প্রথম চেক করে রিভিউ, অথরিটি, যেটা দিস ইজ কল অথরিটি কন্টেন্ট। সো এই 4টা ওয়েতে আমরা যখন কন্টেন্ট বানাবো, তখন দেখবেন যে একটা হলিস্টিক ওয়েতে কাস্টমারকে আপনি গ্র্যাব করছেন। সো আমরা এখন একটু কিছু কন্টেন্ট দেখবো, প্র্যাকটিক্যাল মানে কিছু ফুটেজ কন্টেন্টের, যেগুলো দেখলে আপনার মনে হবে যে কোন কোন অ্যাঙ্গেলে আমরা আসলে
কন্টেন্ট বানাতে পারি। হাজার হাজার আছে, এর মধ্যে আমি কয়েকটা জাস্ট স্যাম্পল আপনাদের জন্য এখানে এনেছি। নাম্বার 1, এই যে দেখেন, দিস ইজ পাওয়ারফুল কন্টেন্ট। ম্যাকডোনাল্ডসের সাথে আপনারা জানেন যে মানে বার্গার কিং এর একটা বিশাল দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব মিন্স হচ্ছে কি প্রতিযোগিতা, ফাইট। সো বিভিন্নভাবে এখানে ম্যাকডোনাল্ডস হচ্ছে লিডিং ব্র্যান্ড আর বার্গার কিং হচ্ছে মার্কেট চ্যালেঞ্জার, বাংলাদেশের বিকাশ আর নগদের মতো। সো ওরকম ফাইটটা ইন্টারন্যাশনালি ওরা করে। তবে রিসেন্ট টাইমে হয়তো যদিও বার্গার কিং ফাইটটা একটু কমাই দিছে, ওরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আনে, যে ক্যাম্পেইনগুলোতে সবসময় বার্গার কিংকে খোঁচা মারে, ধাক্কা মারে। এই যে দেখেন উপরে কি দিছে, বার্গার কিং হচ্ছে নিচে, আর উপরে ওরা সাইনবোর্ড দিয়ে লিখে দিছে অলওয়েজ অন, বার্গার কিং অলওয়েজ অন টপ। সো এটা বুঝাইছি কি যে মিস্টার কি বলে ম্যাকডোনাল্ডস যেরকম তার উপরে থাকে আমরা অলওয়েজ অন টপ। দিস ইজ ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট। কিন্তু এখানে দেখেন আর কোনো কপি টপি নাই, এটা দিয়েই কমিউনিকেশন করে কিন্তু একটা অলওয়েজ অন টপ কিছু মানুষের মাথায় হয়তো ইন করাই দিচ্ছে। এই যে দেখেন বাংলা লিঙ্ক যখন নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছিল 2019-এ, তখন কি লিখছে, 2018-র দুঃখ ভুলে হোক বেশি 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 খুশি 2019টা। এই 18 যে লেখাটা লিখছে খেয়াল করে দেখেন, এটা রবির কালারটা ইউজ করছে তারা। অ্যান্ড 018 হচ্ছে রবির সিরিয়াল নাম্বার। দেখেন কত ক্রিয়েটিভ, সিস্টেমেটিক করে কন্টেন্ট বানায়। সো 2018 মানে এটা ছিল দুঃখ, তার মানে তুমি রবির দুঃখতে আসো 18 সালের 018 নাম্বারে, তুমি বেশি খুশি, আমরা বেশি দিই, বেশি ছড়াই, ওই রকম ক্যাম্পেইনগুলো ওদের চলতেছিল। তখন ওরা বলতেছে 019-এ চলে আসো তুমি, হোক বেশি বেশি খুশি হোক। সো দিস ইজ পাওয়ারফুল কন্টেন্ট। তারপরে দেখেন এই যে অথরিটি কন্টেন্ট, এখন পৃথিবী বিখ্যাত কোকা কোলা আপনি ঢাকায় পাচ্ছেন। তার মানে পৃথিবী বিখ্যাত এই যে অথরিটি, যে আমার সারা বিশ্বের বিখ্যাত জিনিস এখন ঢাকায় আসে। কোকা কোলা যখন বাংলাদেশে প্রথম আসে, এই যে সাদা কালো এই প্রথম এই বিচিত্রার মধ্যে বা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে এইভাবে তারা শুরু করেছিল। দিস ইজ অথরিটি কন্টেন্ট। তারপরে এই যে দেখেন ইন্টারেস্টিং করে অ্যাট্রাকশন কন্টেন্ট, এখানে একজনের নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন দিছে একটা ছেলের, দেখলেই কিন্তু আপনি থেমে যাচ্ছেন। নিরুদ্দেশ আর একটা সুন্দর ড্রেস পর, আর এই ছেলেটা হারায় গেল, দেখি তো একটু, আপনি দেখি তো একটু করে যখন কন্টেন্ট পড়তে যাবেন তখন অবাক হবেন। এখানে লেখা কি, লম্বা ফর্সা এবং সুদর্শন, বয়স প্রায় 24 বছর, নিরুদ্দেশ। আমার প্রিয় ছেলে মজনু, দয়া করে বাড়ি ফিরে আসো, সবাই খুব চিন্তিত। আমরা তোমার 2টি দাবি মেনে নিয়েছি। নাম্বার 1 দাবি কি, লায়লা তোমার বধূ হবে, আর বিয়ের শেরওয়ানি কেনা হবে সুলতান শেরওয়ানির রাজা থেকে। তার মানে দেখেন সিস্টেমে এইখানে মূলত সুলতান শেরওয়ানি বা সুলতান পাঞ্জাবির এই বিজ্ঞাপনটা বানাইছে এই স্টাইল করে, যে ছেলে যেই মেয়েকে পছন্দ করে তার সাথে বিয়ে দিতে হবে, আর সুলতান শেরওয়ানি থেকে পাঞ্জাবি দিতে হবে, তাহলে ছেলে ফিরত আসবে। মানে এই শর্ত দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। দেখেন কত ডিফারেন্ট অ্যাঙ্গেলে, দেখেন এটা কি হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লাগছে, জাস্ট একটু থিঙ্কিংটা। এই যে অ্যাঙ্গেলের কথা বলছিলাম, দিস ইজ অ্যাঙ্গেল, দেখেন কোন অ্যাঙ্গেল থেকে মার্কেটিং করছে। এই যে দেখেন ফিনিশের একটা অ্যাড কয়েকদিন আগে আপনারা দেখেছেন, একটি শোক সংবাদ। শোক সংবাদ মানে কি, ফিনিশ ইউজ করার কারণে মশা মারা যাচ্ছে, এটা একটা শোক সংবাদ হিসেবে সুন্দর করে একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ বা একটা পোস্ট ওরা দিয়েছে। তারপরে দেখেন এই যে গ্রামীণ ফোনের কত সুন্দর, গ্রামীণ ফোনের জানেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অর্ণবের বিভিন্ন গানের অ্যালবাম গ্রামীণ ফোন থেকে বিক্রি করে। তখন এই যে বিমানবন্দর টু ফার্মগেট যখন একটা নতুন তৈরি হলো, তখন তারা কি বলছে, লাল না হয়ে নীল হলো কেন, নীল হয়ে গেল। তো লাল না হয়ে নীল হলো একটা গান আছে অর্ণবের খুবই বিখ্যাত, ওই গানটাকে কানেক্ট করছে এবং তারা লাল না হয়ে নীল হয়ে এখানে যেটা বোঝাচ্ছে যে এই জায়গাটু যেতে আগে প্রচন্ড জ্যাম ছিল, লাল হয়ে থাকতো, এইটা এখন এই নতুন মানে 20 কিলোমিটার এই রাস্তাটা তৈরি হওয়ার কারণে একটা নতুন যুগের সূচনা হয়ে গেল এবং এটা লাল না হয়ে নীল হয়ে গেল এখন। খুবই মজার একটা কন্টেন্ট, আমার খুব পছন্দের। দেখেন রাস্তাঘাট থেকেও যে শেখার আছে, এই লোক বিক্রি করে হচ্ছে ইঁদুর মারার ওষুধ, এবং এই কন্টেন্টটা শুধু পড়ে দেখেন কত মজা করে কপি লিখছে। দিস ইজ কপি। আমরা তো মনে করি যে বিজ্ঞাপন এজেন্সি বা কপিরাইটার ছাড়া কপি লিখে, খুবই পাওয়ারফুল কপি। ইঁদুরের কাচ্চি বিরিয়ানি, জায়গায় খায় জায়গায় মরে। তার মানে এটা আপনি দেখেই বুঝছেন ইঁদুরের কাচ্চি বিরিয়ানি, আপনি কত ইন্টারেস্টিং হইলে এইভাবে সে কপিটা লিখতে পারে সাধারণ মানুষ। তার মানে আমি যেই জিনিসটা দিচ্ছি আপনাকে, যেই মেডিসিনটা, এটা এতই মজা কারণ কাস্টমার কিন্তু পেইন পয়েন্ট সলভ করে দিল। কাস্টমারকে জিজ্ঞেস করে যে আরে আমার ইঁদুরের খাওয়ান দিয়ে, এটা তো খায় না, তো ও লিখছে ইঁদুরের কাচ্চি বিরিয়ানি, আপনি দিবেন মানে ইঁদুর খাবে, আর খাওয়া মানে কি হবে, জায়গায় খায় জায়গায় মরে, সাথে সাথে মেসেজ ক্লিয়ার। ইন্টারেস্টিং কন্টেন্ট। এই যে দেখেন একটা ম্যাট্রেসের কার্মো ফোমের একটা ম্যাট্রেসের একটা বিজ্ঞাপন, চাপ সামলানোর বাপ। দেখেন এই যে হাল্ক যে আছে তাকে ইউজ করছে, নর্মাল ম্যাট্রেসে ও এক ঘুষি দিছে, ওইটা তুলামুলা সব বের হয়েছে, আর এটা পুরো শক্তি দিয়ে বারবার লাফাচ্ছে, তারপরে এই ফোম কিছু হচ্ছে না। এই যে দেখেন ভিজিবিলিটি, আমরা ওই যে নিউরো মার্কেটিং এ যেটা বলছিলাম, একদম ক্লিয়ার দেখা মাত্র ভিজিবল, যে নর্মালটা এরকম, ওই ফোম হচ্ছে এরকম। তারপরে দেখেন অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। এই যে রুচি একটা বিজ্ঞাপন, আপনারা জানেন এই চিপসটা আমি সম্ভবত 2007-08-এর দিকে খেয়েছি। রুচি ব্যানানা চিপস ছিল একটা, খুব মজা লাগতো, মানে খাওয়ার সাথে সাথে মানে কলার একটা ফ্লেভার, যারা ব্যানানা পছন্দ করে তাদের জন্য এটা খুব পছন্দের ছিল। সো প্রায় মানুষজন এইটা একটা ট্যাগ দিয়ে রুচি ব্যানানা চিপসটা আবার ফেরত চায় রুচি কোম্পানির কাছে। তো এই জন্য এইটাকে ওরা আবার কনসিডার, দেখেন সোশ্যাল মিডিয়া কাস্টমার বলছে, কাস্টমারের কথা ধরে আপনি যখন আবার একটা পোস্ট বানাচ্ছেন তখন চিন্তা করে দেখেন তো যারা এই ব্যানানা চিপসটা স্মরণ করতো তাদের কাছে মনে হবে না বাহ রুচি আমাদের কথা বলে, আমাদের মনের কথা, ওই যে ইন্টার ইনটু দ্য অডিয়েন্সেস হার্ট, অডিয়েন্সের হৃদয়ে কিন্তু চলে গেল। রুচি ব্যানানা চিপসের প্রতি আপনাদের এই ভালোবাসায় আমরা অভিভূত। দেখেন
সো এই যে মানে ব্রিং ব্যাক রুচি বানানা চিপস, এটা অনেক মানুষ লিখছে, যখন লিখে সোশ্যাল মিডিয়া আপনাদের চাওয়া আমাদের চোখে পড়েছে। এই যে দেখেন ব্র্যান্ড যখন নোটিস করে মানুষকে, তখন অ্যাজ এ ব্র্যান্ড কি একটা হিউম্যানিস্টিক যে ফিলটা আমরা চাই, সেই ফিলটা কিন্তু, এবং এটা দেখেন প্রচুর শেয়ার হয়েছে, এটা 1 মিলিয়নের উপরে মানে জিনিসটা রিচ করছে। তারপর দেখেন ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানুষকে এঙ্গেজ করার জন্য যদি কন্টেন্ট দেন, এই যে দেখেন রাফসান কি করলো, 2 লাখ মানুষ অংশগ্রহণ করলো কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের গিভ অ্যাওয়েতে। ও একটা গিভ অ্যাওয়ে দিয়েছিল যে আমি আইফোন 14টা দিব, নিজের জন্মদিন উপলক্ষে ঘোষণা দিয়েছিল। সো এই ভিডিওটা 1,98,000-এর বেশি শেয়ার হয়েছে সামাজিক মাধ্যমে। মাত্র একদিনে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে 2 লাখের অধিক। শুধু কি করছে ও দেখেন, একটা আইফোন 14 তার অডিয়েন্সের জন্য গিভ অ্যাওয়ে দিয়েছে, ঘোষণা করছে। আর দেখেন ধুমায়া শেয়ার, মানে ও 2 লাখ তো সাবস্ক্রাইবার বানাইতে গেলে ওর এই যে 14-এর যে প্রাইস, তার চেয়ে অনেক বেশি টাকা লাগতো, অনেক এফার্ট সময় দিতে হইতো। বাট একটা অডিয়েন্সের সাথে কানেক্ট করার জিনিস দিয়ে দেখেন কি পরিমাণ রিচ পেয়ে গেছে। এই যে দেখেন কত ইন্টারেস্টিং কন্টেন্ট, যদিও এটা একটা বিলবোর্ড, বাট আমরা কন্টেন্টের পার্সপেক্টিভগুলো বুঝা। ফ্লিপকার্ট কি করছে, এখানে দেখেন আশেপাশে অনেকগুলো অ্যাড, স্যামসাং এর অ্যাড আছে, আসুসের অ্যাড আছে, পুমার অ্যাড আছে, সোনির অ্যাড আছে। ও মাঝখানে একটা বিলবোর্ড এই ঝামেলার মধ্যে ঢুকাই দিছে, বলে দিচ্ছে দেয়ার আর 7 অ্যাডস অ্যারাউন্ড আস, হার অ্যাড মে जो दिखता है ও ফ্লিপকার্ট পে মিলতা হয়। মানে আপনি যা কিছু এই আশেপাশের মধ্যে দেখছেন সব ফ্লিপকার্টে পাবেন। সো এত কিছু দেখে লাভ নাই, ফ্লিপকার্টে ক্লিক করেন, ঢুকে যান, অর্ডার করে ফেলেন। কত ইন্টারেস্টিং হইতে জিনিসটাকে প্রেজেন্ট করছে। এই যে আমরা কি করি, প্রোডাক্ট আছে সেলস নাই। এই যে দেখেন হিপোক্যাম্পাল, মানে মানুষকে পেইন পয়েন্টে হিট করতেছি যে আপনার প্রোডাক্ট তো সবার কাছেই থাকে, কারণ তো সেল করতে পারে না। সলিউশন একটাই, বিজনেস ব্লুপ্রিন্ট পড়া চাই। আমাদের বইয়ের কিছু কন্টেন্ট, আমরা বই নিয়ে অনেক বানাই নাই, বাট অল্প কয়েকটা কন্টেন্ট দিয়ে আমরা কিন্তু ব্লাস্টিং করছি। এই যে ইউজারদের জন্য কন্টেস্ট আমরা কি করেছিলাম, ন্যাচারালের মাস্টার অয়েল প্রেজেন্ট সরিষা ফুলের সাথে বিউটিফুল মোমেন্ট। এখন সরিষা খেতে গিয়ে আমাদের মা বোনেরা মেয়েরা অনেক ছবি তোলে, আর আমাদের সরিষা তেলের ইউজারও তারা। দেখেন যখন আমরা এটা দিলাম, হাজার হাজার মানুষ এটা শেয়ার করছে তাদের শুরু, এবং কন্টেস্ট অ্যাটেন্ড করছে। আমাদের অনেক টাকা লাগছে না, আমরা 5 জন বা 7 জনকে জাস্ট আমাদের ন্যাচারালসের প্রোডাক্ট গিফট হ্যাম্পার হিসেবে করে দিছি। কিন্তু যেটা তো এটা মানুষের জন্য কন্টেন্ট প্রচুর শেয়ার করছে, আমরা এত শেয়ার হয়তো মানে লাখ টাকা ব্যয় করলেও আমরা ফেসবুক থেকে পেতাম না। এই যে এরপরে আমরা প্রকৃতি নিয়ে যেহেতু কাজ করি, প্রকৃতির যত্ন সবার জন্য, দেখেন এক ফোঁটা পানি একটা পাখি খাচ্ছে, প্রকৃতি কিভাবে আমাদের সবাইকে যত্নে রাখে, সেই জিনিসটা আমরা সুন্দরভাবে তুলে আনার চেষ্টা করেছি। নবশক্তি নিয়ে বলা বাহুল্য, আপনারা হয়তো ইতিমধ্যে সার্চ করে দেখেছেন অনেক। নবশক্তি মানে ছোট মরিচ ও ঝাল বেশি। আমাদের কাছে প্রচুর কোয়ারি আছে সাইজের ম্যাটার নিয়ে আসে, বাট এটা যে কোনো ম্যাটার না, এটাকে আমরা এই জায়গায় ইন্টিগ্রেট করেছি যে আমাদের প্লেজারেবল মোমেন্টের জন্য আমাদের আসলে সাইজটা কোনো ম্যাটার না। এটা আমরা একটা ভুল ইনফরমেশন, আমাদের হয়তো পর্নোগ্রাফি নানান কিছু দেখে মানুষ এই ইনফরমেশনটা পায়, যার কারণে আমাদের প্রচুর এটা আসে আপনাদের কাছে মালিশ আছে কিনা, লোশন আছে কিনা, তখন আমরা এটাকে কমিউনিকেট করেছি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এই যে দেখেন কি সিম্পল, কোনো কপি নাই, বাট আমরা যেহেতু অশ্বগন্ধাটাকে ঘুমের সাথে আমরা কানেক্ট করি, যার ঘুম হয় না আপনি খেয়াল করে দেখেন তো এটা দেখা মাত্র থামবে, থেমে আরে ঘুমে এত মনে হইতেছে একটা বালিশ তাকে গিফট করছি, এমন এক বালিশ যে মানে মাথা দেওয়া মাত্র ঘুম চলে আসবে। এই যে কত সিম্পল করেও যে কন্টেন্ট দেওয়া যায়, এটা দিয়ে আমাদের অশ্বগন্ধা কিন্তু ওয়ান অফ দ্য টপ সেলিং প্রোডাক্ট, বিকজ অফ আমরা ডিফারেন্ট ওয়েতে এটাকে কমিউনিকেট করেছি। এই যে দেখেন বাবা বিধি বসে, এই যে জেমসের একটা খুব বিখ্যাত গান আছে বাবা নিয়ে, বাবা কতদিন কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মালিক। এই যে বাবার এই গানের জাস্ট লাইনটা এনেছে এবং নিজে দেখাইছে যে বাবাকে কেমন আছো জিজ্ঞেস করতে কোনো উত্তর নাই, কারণ বাবা তো এখন বেঁচে নাই। এটা দিয়ে একটা ইমোশনাল কন্টেন্ট বাবা দিবসে কমিউনিকেশন করেছে। সো এইভাবে যে দেখেন আবার ইন্টারেস্টিং কন্টেন্ট, কোনো ভিডিও কিচ্ছু নাই, শুধু লেখা দিয়ে টেক আউট। দেখেন টেক আউট অ্যান্ড ম্যাচশেপ জানেন, এগুলো নিয়ে চিরক্স এরা মারামারি করে বার্গার বা তাদের প্রোডাক্ট নিয়ে। সো ও বলছে হ্যাপি বার্থডে টু ব্রো ম্যাটশেপ। ম্যাটশেপের যখন জন্মদিন ও উইশ করতেছে, দোকান বড় করছো কিচ্ছু বলি নাই, তার মানে ম্যাটশেপ আগে থেকে বড় হয়েছে, এখন বার্থডেতে অ্যাটলিস্ট একটা ট্রিট দাও। এখন এগুলো কেন দেয়, এটা অডিয়েন্সটা মজা পায়, মানে এই জিনিসগুলো শেয়ার হয়, রিচ হয়, এবং ব্র্যান্ডের প্রতি মানুষের আগ্রহ, এই যে অ্যাট্রাকশন তৈরি হয়। এই যে হাওয়ার বারের কথা বলছিলাম, কত সিম্পল দেখেন, মোবাইল দিয়ে তুলছে, এটা রিচ হয়েছে 1 মিলিয়ন প্লাস, প্রায় 11 থেকে 12 লাখ লোকের কাছে এই জিনিসটা পৌঁছাইছে অর্গানিক্যালি, উইদাউট এনি সিঙ্গেল কয়েন সে এটার পিছনে, সে 1 টাকাও বিজ্ঞাপনে খরচ করে না। কি লিখছে, জাস্ট কমলা সুন্দরী এবং 3 জন বখাটে। সামহাউ এটা উনিও ওনার পোস্টে বলতেছিল যে কেমনে রিচ হয়েছে জানে, ওনার মাঝে মাঝে এরকম পোস্ট ধুমধাম ফেসবুকে ছড়ায় যায়। উনি এই যে সব সময় দেখবেন 1 লাইন 2 লাইন করে কথা লেখা, একটা মানে খুবই ইন্টারেস্টিং, আপনি ওই কথাটা পড়লে একটা মজা পাবেন। দেখেন এটা মাস্ক লেখে নাই কিন্তু, মাস্ক কিনুন এগুলো বলে নাই, ওনার মাছের পোস্ট দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়, কারণ ওনার অডিয়েন্সটা এইভাবে ওনার সাথে কানেক্টেড। জাস্ট ওনাকে বলে যে ভাই এই মাছটা জানে, এই মাছগুলো বিক্রির জন্য, কিন্তু উনি বলে না যে মাছ কিনবেন নি, এটা দাম এত, এগুলো কমই বলে, বরং মাছ রিলেটেড ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করে। ওই যে ধরেন 2টা মাছ 3টা মাছ একসাথে রাখছে চাপাচাপি, বলে যে আরে ট্রেনের লাস্ট বগিতে বসে যাওয়ার মতো করে তারা যাচ্ছে। এই যে রিলেট করে দিল জিনিসগুলো, কি মানুষের লাইফে রিলেট, এই যে কমলা সুন্দরী বখাটে রিলেটেড। সো এটা মাস্কে দিয়ে উনি জিনিসটাকে প্রেজেন্ট করছে, বাট মিলিয়ন রিচ। এই যে দেখেন আফটার বিফোর, যারা ডেন্টিস্ট কাজ করে তারা কি করে, এই যে দাঁতের এরকম বিশ্রী অবস্থা দেখায়, তারপরে নতুন আফটার কি হইতে পারে, এটা কিন্তু খুবই পাওয়ারফুল কনসেপ্ট। আপনার প্রোডাক্টেরও এরকম বিফোর আফটার বানাবেন।
এই যে আমরা কি করি উইদাউট নবশক্তি আর উইথ নবশক্তি, এই যে ডিফারেন্স দেখেন বিফোর আফটার। এই যে আমরা হ্যাপিনেস কখনো শেষ না হোক, এই যে আমরা এটা কি দিয়েছি, কাস্টমারের জন্য কন্টেন্ট দিয়েছি, হাসি মুখের ছবি তুলুন, শেয়ার করে হ্যাপিনেস ছড়িয়ে দিন, আর এটা করলে কি পাচ্ছে, পুরস্কার পাচ্ছে সে। এই যে আমরা ইয়াতে শেয়ার করেছিলাম আমাদের টিচার্স ডেতে, ব্ল্যাকবোর্ড থেকে ড্যাশবোর্ড, কারণ আমরা ছোটবেলায় আমি পড়াশোনা করেছি ব্ল্যাকবোর্ডে, আর এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তার মানে কোচকাঞ্চনের জয়েন করেন, কোচকাঞ্চনের ড্যাশবোর্ড থেকে আপনি পড়াশোনা করেন। সো এডুকেশন, এই যে এডুকেশনের মধ্যে অন ওয়ার্ডটা আছে, এই অন ওয়ার্ডটাকে আবার দেখেন আইকনটাকে আমরা রিলেট করে দিয়েছি। এইভাবে কিন্তু আইকন মানুষের মাথায় ঢুকবে, মানে মোটিভেশন, এডুকেশন, চ্যাম্পিয়ন, যতগুলো জায়গায় অন আছে, আমরা অন আসলে আমাদের লোগোর এই আইকনের পার্টটাকে আমরা ইউজ করে ফেলি। সরিয়ে দেওয়ার কারিগরদের, এই যে ব্ল্যাকবোর্ড থেকে ড্যাশবোর্ড, এই যে এডুকেশনটা ছড়িয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করতেছে, সবার জন্য আসলে আমরা শুভেচ্ছা জানিয়ে। সো দিস ইজ পাওয়ারফুল কনসেপ্ট অ্যান্ড কন্টেন্ট। এই ফ্রেমওয়ার্কে বলে বিএবি বা ব্যাপ ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মূল কথা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার, মাঝখানে আপনার প্রোডাক্টটা দিয়ে আপনি আসলে ব্রিজটা তৈরি করছেন। সো কাস্টমারকে সবসময় প্রবলেম পার্টটা দেখাবেন যে দিস ইজ ইউর প্রবলেম আর আই এম হেয়ার ফর ইউর সলিউশন, আমার এই সলিউশনটা ইউজ করলে তুমি এই জায়গায় চলে আসবা। তার মানে প্রবলেমটা হবে তার ওই যে মুভির যে কনফ্লিক্টিং এর জায়গাটা শুরু হলো, আর আমি তাকে সলিউশন দিচ্ছি, রেজলিউশন আসতেছে যে আমার সলিউশনে তুমি এই জায়গায় চলে আসবা, তোমার বিফোরটা এরকম, আমার সলিউশন তোমাকে এই জায়গায় নিয়ে আসবে। ব্যাপ ফ্রেমওয়ার্ক সবসময় এই ব্রিজটা হচ্ছে আপনার ব্র্যান্ড, আপনার প্রোডাক্ট, আপনি নিজে, মানে তার লাইফে এই ব্রিজটা হয়ে আপনি দাঁড়াবেন যে তোমার এইখান থেকে এখানে যেতে চাও, মাঝে তো কিচ্ছু নাই, আমি তোমার জন্য ব্রিজ হিসেবে আসি। তখন অ্যান্ড লাস্ট ওয়ান আজকের যেটা, এইটা খুবই পাওয়ারফুল। আমাদের গ্রামের বাড়ি থেকে ফেরার পথে এটা শুনতে এটা মুখস্থ, আমি একদম একটা না বলে দিতে পারি। সো এইটা একটা খুবই পাওয়ারফুল কন্টেন্ট। আমরা হয়তো হাসির ছলে বিভিন্নভাবে বলি, ফাজলামো করি, দুষ্টামি করি, সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে টিপু কেমিক্যাল কোম্পানির পাগলা মলম। আপনার রানে কানে আঙ্গুলে চিপায় চাপায় সারা শরীরে, আপনার চুলকানি, খাউজানি, বিচি পাঁচরা, গোটাগাটি ঘা পাঁচটায় ভরে গেছে। চর্মরোগ, চুলকানি কিন্তু একটা মজার লোক। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের বদলি লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে, হায় রে মজার চুলকানি। চুলকানি টাইমে মনে হয় মরণ চাঁদের রসগোল্লা খাচ্ছেন, এত মজা। চুলকাইতে চামড়া চিলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকায় গাও করে ফেলাইছেন। এই যে দেখেন, দিস ইজ প্রবলেম স্টেটমেন্ট। কি করলো, আপনার প্রবলেমটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করলো। জানি না কন্টেন্ট কি লিখছে, খুবই সাধারণ মানুষ, কোনো বিজ্ঞাপন এজেন্সি লেখে নাই মাস্ট, কিন্তু দেখেন কত পাওয়ারফুল কন্টেন্ট। এরপরে দেখেন সে প্রবলেমের পরে সলিউশন। চর্মরোগ, চুলকানি তো দূরের কথা, একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার শরীরে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। দিস ইজ প্রোডাক্ট ইন্ট্রোডিউশন। এই যে কত ইন্টারেস্টিং ওয়েতে, বাট স্ট্রাকচারটা খেয়াল করেন। চুলকাইতে চামড়া চুলে ফেলাইছেন, দামি দামি লুঙ্গিগুলো এক সপ্তাহ পড়তে পারেন না, মানে মানুষের লাইফের সাথে কতটা রেলিভেন্ট আপনি খেয়াল করে দেখেন। আমাদের কন্টেন্টের যে লগুলো পড়লাম, আমরা যে গোল্ডেন রুল বললাম, সবকিছুকে এখানে কভার করে ফেলছে। দিস ইজ পাওয়ারফুল কন্টেন্ট। সো এই জন্য ওই যে টাকা পয়সা একদিকে তো অন্যদিকে পড়ে, ডাইরেক্ট হয়ে গেছে চুলতানি। যে কোনো চর্মরোগে মলমটা ব্যবহার করেন, এটা আশ্চর্য ধরনের কাজ দিবে। এই যে দেখেন, কল টু অ্যাকশন, চর্মরোগে এটা ব্যবহার করেন, আশ্চর্য ধরনের কাজ দিবে। সো দিস ইজ পাওয়ারফুল। এই যে ভুবন বাদ্যকরের যে গান, দিস ইজ কন্টেন্ট। সো কন্টেন্ট আনাচে কানাচে আমাদের গায়কদের মধ্যে আছে, যারা বয়াতি গান করে তাদের মধ্যে আছে, কবিরাজদের মধ্যে আছে। আপনাকে এগুলো জাস্ট পিক করতে হবে, বিভিন্ন জায়গা থেকে পিক করে আপনার ব্র্যান্ডের সাথে রিলেট করে আপনি চিন্তা করবেন আমি যেটাকে ইন্টারেস্টিং হইতে কেমনে দিতে পারি। এবং যত বানাতে পারবেন, কন্টেন্ট ইজ ক্যাশ। সো আমাদের সাথে যারা ব্রেভে আছেন তাদের জন্য আবার এর পরের লেভেল থেকে জার্নিটা শুরু হবে। কেশিফাই ইউর কন্টেন্ট আমাদের একটা ক্লাস হয়, ওইখানে আমরা ডিপ ডাউন করে যে কন্টেন্টকে কিভাবে ক্যাশ টাকায় পরিণত করে ফেলবেন, সেইখানে আমাদের ডিটেল। তো আজকের মতো এই ক্লাসের সমাপ্তি টানছি একটা মুভির নাম দিয়ে, বাড়ি তার বাংলা। এই মুভিটা আপনারা দেখবেন, এটা ভারতীয় বাংলা একটা মুভি, এটা একটা এজেন্সির মেক করা, যেটাতে আপনারা কপিরাইটিং এবং কন্টেন্টের অনেকগুলো আইডিয়া পাবেন। ওই যে ওই মেরুন এবং মরুন, তারপরে আজ বাংলার গায়ে হলুদ, বিভিন্ন ধরনের কথাবার্তা আমি বিভিন্ন এই ক্লাসগুলোতে বলেছি, এগুলো এই মুভি থেকে বলা। খুবই ইন্টারেস্টিং যে কপিরাইটার কিভাবে কন্টেন্ট আইডিয়া তৈরি করে, কিভাবে রেলিভেন্সি খুঁজে বের করে। খুবই ফানি একটা মুভি, মজা পাবেন। এবং কপিরাইট পাবেন, এবং কপিরাইটিং, কন্টেন্ট রাইটিং সম্বন্ধে আপনার একদম মজবুত একটা ফাউন্ডেশন এই মুভিটা থেকে পাবেন। পুরোটাই বাংলা। সো আই হোপ এটা কানেক্ট করতে সহজ হবে। সো আমরা এবার একটু ছোট্ট 2-3টা ভিডিও দেখি, তারপরে আমরা আবার ডিসকাশনে ফিরবো, প্রশ্ন উত্তরে যাব। এটা দেশালের একটা কন্টেন্ট, আমাদের দেশের প্রেক্ষাপটে করা।
তোমার মতো, যা কিছু নিজের, যা কিছু স্বকীয়, তুমি তাই, তুমি তাতেই অদ্বিতীয়। শীত, গ্রীষ্ম, বর্ষায়, জীবনের নানা বর্ষায় তুমি চিরচেনা, অনন্য, অদম্য। তুমি তো তোমারই মতো। উৎসবে, উচ্ছ্বাসে, আয়োজনে, বন্ধুত্বে, প্রেমে, প্রয়োজনে। তোমার মন, তোমার মনন, তোমার বেশ মিলেমিশে যেন তুমি, তুমি তোমার দেশ। তোমার সকাল, দুপুর, রাত, ব্যস্ততা, অভিমান, আহ্লাদ, অবিরত তোমাকেই তুলে ধরে তোমার মতো। তুমি তুলে ধরো যা কিছু তোমার নিজের। নিজেকে জানো, জানাও, সময়টা নিজের মতো বানাও, এগিয়ে যাও আর বনে যাও নিজস্বতার শুধু, কারণ তুমি তোমার মতো। সুন্দর অ্যাস্থেটিক একটা বিজ্ঞাপন। আপনি চিন্তা করে দেখেন যে আমাদের মোমেন্টগুলো, আমাদের গ্রীষ্ম, বর্ষা, বৃষ্টি, বৈশাখ, ঈদ, কত কিছুকে তুলে নিয়ে আসছে সাধারণ জীবনের এই ঘটনাবলীকে এনে। অর্থাৎ এইটা আমি দেখানোর উদ্দেশ্য যেটা, যে দেশাল, আপনারা জানেন যে আমাদের দেশের একটা ফ্যাশন হাউস, তারা দেশীয় পোশাক নিয়ে কাজ করে। তো ওরা দেশের জিনিসগুলোকেই প্রেজেন্ট করেছে। এবং এখানে দেখেন আমরা সবসময় যে দেখাই যে মেয়েদেরকে গতি, ওই উড়ায় ফেলো, উড়ে যাও, এইটার বিপরীতে বলছে তুমি তোমার মতো হও, তোমাকে ওই লাক্সের মতো, ওই ক্যাটরিনা কাইফের মতো সেলিব্রিটি হওয়ার দরকার নেই। যে দেখেন ডিফারেন্সটা আমি বোঝানোর জন্য এই কন্টেন্টটা আনা, যে কিভাবে ডিফারেন্টলিও যে পুরো জিনিসটাকে পজিশনিং করা যায়। সো আমরা আরো কয়েকটা অ্যাড দেখবো, তারপর আবার ডিসকাশনে যাচ্ছি। গনগনে শীতেও তার রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। উফ রে, শীত লাগে, একটু আস্তে চালাও। তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে, সারা বছর জুড়েই। কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে সে এগিয়ে যায়, চলতে থাকে তার দু চাকার বাহন অবিরাম। উফ, কি রোদ রে বাবা, বুটটা তুলে দাও তো। মেশিনের মতো নিরলস কাজ করে চলে তার, খেটে খাওয়া দু হাত আর দু পা। ঝুম বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে। ধুর মিয়া, পর্দা রাখবা না। কষ্ট লুকিয়ে হাসি মুখে এমন হাজারো রিক্সা চালক আছে এই নগরীতে, আমাদের নিরাপদে পৌঁছে দেয় গন্তব্যে। কখন কি ভেবেছি শীতের শুষ্কতা, রোদে পোড়া দাগ বা কাটাছাড়া থেকে বাঁচতে ওদেরও প্রয়োজন একটুখানি যত্ন। তাই এই শীতে ভ্যাসলিন দাঁড়াচ্ছে ওদের পাশে, ত্বক সুস্থ করার শক্তি নিয়ে। যোগ দিন আপনিও, হাতে হাতে ছড়িয়ে দিন সুস্থ করার শক্তি। আম্মা, পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে। মুনু আবার 3টা ডিম পাচ্ছে। রুনা নতুন দাপেরে গনি বলে ডাক দিলে মাথা নাড়ে। আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা মিঠুন অনেক জোরাইছিল, তারপর আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইবো। আমার ক্লাসের রুমপুর তাতপসে ও টিকি থি বলে, আর গনি আসারের বনগুলো সব নিয়ে আইতো। দিও না, কথা জমিতেছে। তোর আব্বা এই সপ্তাহে আইবো না, কাজ কইরা গেছে।
কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিবি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাহীন। ছাপা তুমি না আসলে হইব না, রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। মুনার নাকি এদের কিছুই লাগবে না, খালি ভালো একটা মোবাইল চায়। মেয়েটা তো কখনো কিছু চায় না। চায় আগেও বলছি সই আমি করবো না। মুর্শেদ ভাই, কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। ছোট ভাই হিসেবে ছোট্ট একটা ঈদ উপহার। বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে। হ্যাঁ, আরে আসবে তো। এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ, কিন্তু যে অসাধারণ সততার জন্য কাটে মুর্শিদ সাহেবদের এইসব দিন রাত্রি, তাদের অভিবাদন। আমি তোর মোবাইলটা একটা মোবাইলের জন্য মরে যাবো না বাবা, তাও মাথাটা মুছে দেই। জ্বলে উঠুন সততার শক্তিতে। রবি। কি বাবা বলছিলাম না আজকে অনেক মাছ উঠবো, আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে দিব। বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না, অবাক হয়ে ভাবতাম বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন। আজকে তো পানি দামে মাছ যেতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আরবদারদের এই জাল ছিঁড়া বাইরতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। কি খবর? দাম কেমন আজকা? মাশাআল্লাহ, আইতাছি আইতাছি। বুঝলা বাবা, মাছের দাম নাই, 40 টাকা শেয়ার ধরে যা আছে দিয়া দাও। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না, দিন আসলেই বদলাই গেছে। আব্বা আমি বাসটাইছি, চল বাপ তোরে মেলায় নিয়ে যাই। নতুন দিনের ঈদ শুরু, যেখানে দিন বদলের চেষ্টা, সেখানে বাংলা লিংক। ছোট চশমা পরা, ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত। অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট। যে কোনো নম্বরে 10 পয়সা, আর রবি নম্বরে 4.17 পয়সা। মনা, এই জুতা জোড়া দেখি। এই জুতার নামই তো কোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নেই। কও কি এই 1000 টাকা থেকে পাই নিছে? বাবারে, আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দিব না, তুমি দিয়ে দাও তো না। হ্যাঁ আবেছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই গেছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো একবার মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেবো না, এক জোড়া নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো।
মুসিরে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একটা চকচক হয়ে দেবো তাই না মানা এই যাও কাকা আপনারটা বাপ হও তখন বুঝবা সাইজে না হইলে নিয়ে আইসেন ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ও রমজানের ওই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। হাশেম মিয়া। জি স্যার। কাজ তো সবই শেষ, নাম ফলকটা এখনো লাগানো হয়নি। কাল এসে নাম ফলকটা লাগিয়ে দিয়ে যেও। আচ্ছা স্যার। স্যার নাম ফলকটা দেন, লাগাই দিই। দাঁড়া দাঁড়া, নিয়ে আসছি। কই রে, তাড়াতাড়ি হাত চালায় কাম কর। স্যার এইখানে এইটা মানে? হাশেম মিয়া, দিন রাত কষ্ট করে তোমরাই তো এ বাড়ি বানিয়েছো। তোমার নামই যদি না থাকে তাহলে কি হয়? একটুখানি কাজের মূল্যায়ন এমন হাজারো হাসিম মেয়েকে দিতে পারে সত্য নির্মাণের অনুপ্রেরণা। জেগে উঠি সবাই, কারণ আমরা জাগিত, বাংলাদেশ জাগে। তো দেখেন কন্টেন্টের পাওয়ার আমরা হয়তো বুঝতে পারছি। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে টেলিনর একটা বিদেশি কোম্পানি, সে বাংলাদেশে এসে হয়ে গেল কি গ্রামীণ ফোন। তারপরে ওরাসকম একটা বিদেশি কোম্পানি, বাংলাদেশে এসে হয়ে গেল বাংলা লিঙ্ক, লাগাইলো বাঘের চামড়া। তার মানে দিস ইজ কন্টেন্ট, দিস ইজ পাওয়ার। আমাদের কালচারের সাথে, এই যে আমাদের সমস্যার সাথে তারা একত্বতা প্রকাশ করলো এবং ওই জায়গাগুলোকে ধরে ধরে আমাদের ইমোশনে কিন্তু ঢোকার চেষ্টা করছে, বিধায় এরা কিন্তু বিগ বিগ ব্র্যান্ড হয়েছে। সো আপনাকে অডিয়েন্সের মনে ঢোকার, দেখেন আপনি আপনার ব্র্যান্ড নেম চেঞ্জ করতে চান না, টেলিনর যদি আইসা এখানে গ্রামীণ ফোন হয়ে যেতে পারে, ওরাসকম যদি এখানে এসে বাংলা লিঙ্ক হয়ে যেতে পারে, তাহলে আপনি কেন ভাবতেছেন যে আপনার ওইটা? আজকে দেখেন ওয়ালটেন যখন বলছে আমাদের পণ্য, আমার পণ্য, এই যে এগুলো বলে কি করে, তারা কাছে আসার চেষ্টা করে এবং আমাদের বুঝায় যে তারা আমাদের জন্য। ও কাস্টমার তখন নিজেদের মনে করা শুরু করে। দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। সো আই হোপ জিনিসগুলো আমরা মোটামুটি ক্লিয়ার। সো আজকে আমার তরফ থেকে এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ সবাই।